আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি গতিবিদ্যার 3 নাম্বার ক্লাসে। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও আমার ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। এই দুইটা ইনফরমেশন জানিয়ে দিলে আমরা কিন্তু আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিতে পারি। একটু কমেন্টে জানিয়ে দাও ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে। মাইরা দাস যুক্ত হয়ে গেছে, অনুপ চাকি যুক্ত হয়ে গেছে, রিয়া যুক্ত হয়ে গেছে, সোহাগ যুক্ত হয়ে গেছে, মুস্কান যুক্ত হয়ে গেছে, সুলতানা যুক্ত হয়ে গেছে, গোলাম মুর্তজা, বিথি শেখ, তারপরে সোহান, অনেকেই যুক্ত হয়ে গেছে। আজকে কিন্তু আমাদের গতিবিদ্যার লাস্ট ক্লাস। আজকে লাস্ট ক্লাস। এই ক্লাসটা করার মাধ্যমে কিন্তু গতিবিদ্যার আমি বলতে পারি আমাদের যত রকমের এমসিকিউ আসা সম্ভব, এটা শুধুমাত্র এইচএসসি অ্যাডমিশনে না, এইচএসসিতেও যত রকমের এমসিকিউ আসা সম্ভব সবগুলোই আশা করি কাভার হয়ে যাবে। বাট তোমাদের তো এইচএসসিতে গতিবিদ্যা চ্যাপ্টার নাই, তারপরেও এই জিনিসটা খুবই কাজে লাগবে আই গেস। সো সবাই একটু খাতা কলম ক্যালকুলেটর এই তিনটা জিনিস নিয়ে একটু রেডি হয়ে যাও। খাতা কলম ক্যালকুলেটর এই তিনটা জিনিস নিয়ে একটু রেডি হয়ে যাও, তারপরে আমরা আমাদের আজকে ক্লাস শুরু করে দিব। অনেকেই যুক্ত হয়ে গেছে অলরেডি। অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে একটু গল্পও করব। আমি তোমরা জানো যে আজকে ক্লাসটা 7:30টায় হওয়ার কথা ছিল, 10:30টার জায়গায় আমি 10:30টায় শুরু করলাম। অ্যান্ড এটার কারণ হিসেবে আমি বলছি যে আমার বাইজুসের প্রোডাক্ট ম্যানেজার, ইন্ডিয়ার লার্জেস্ট এডটেক অথবা বিশ্বের লার্জেস্ট এডটেক এখন বর্তমানে বাইজুস। অ্যান্ড এই কোম্পানিটার নেটওয়ার্থ এখন $16 বিলিয়ন। সো সেই বাইজুসের লাইভ ক্লাস, মানে আমি 10 মিনিট স্কুলে যে কাজটা করি, বাইজুসে এই কাজটা যিনি করেন শ্রাবণ ভাইয়া, তো উনার সাথে এতক্ষণ কথা বললাম। অনেক আলোচনা হয়েছে ইন্ডিয়ায় কিভাবে চলতেছে, বাংলাদেশে আর কি কি করা যেতে পারে, বাংলাদেশে আমরা আর কিভাবে তোমাদের জন্য বেটার সার্ভিস দিতে পারি, অনেকগুলো জিনিস চলে আসছে। আমি এই জিনিসগুলো তোমার সাথে একটু একটু শেয়ারও করবো। আমরা কিভাবে অ্যাকচুয়ালি সামনে পরিকল্পনা করতেছি, সামনের ক্লাসগুলো কিভাবে নিব, অ্যান্ড কিভাবে আরও বেশি ইন্টারাকশন পাওয়া যেতে পারে, কিভাবে স্টুডেন্টরা আরও বেশি এঙ্গেজ থাকবে। তো তারা তো অনেক দিন ধরে এই কাজগুলো করতেছে। সো আমরা এই জিনিসগুলা বাংলাদেশে আস্তে আস্তে নিয়ে আসবো। সো উনি বাংলাদেশে আসতেছেন সামনে, আজকে বললো। সো আই গেস তোমাদের সাথে, তোমাদের সামনে যদি নিয়ে আসতে পারি তাহলে তো খুবই ভালো। অ্যান্ড না আসলেও তোমরা সার্চ দিলেও দেখবা ইন্টারনেটে ওনার অনেকগুলো সেশন আছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট রিলেটেড। তো এই জিনিসগুলো নিয়েও তোমাদের সাথে আমি কথা বলবো, আলোচনা করব, কারণ তোমরা যারা এখন স্টুডেন্ট আছো তারাই তো বেসিক্যালি এই জিনিসগুলো গ্রহণ করবা, রাইট? ওকে, তো খুবই ভালো একটা সেশন গেল আর কি আজকে। সো তাড়াহুড়া করে আসলাম, একটু দেরিও হয়ে গেছে, এর জন্য সবাই তোমাদের সবার কাছে একটু 7 মিনিট দেরি হয়ে গেছে। ওই সেশনটা শেষ হতে 10:10 বেজে গেছে, আসতে আসতে একটু সময় লাগলো, আমার অফিসে ছিলাম এতক্ষণ। আচ্ছা, তো চলো আজকে আমরা আমাদের আজকের পড়াটা শুরু করি। যারা যারা গল্প শুনতে চাও আমার কি কথা হয়েছে আমার বাইজুসের প্রোডাক্ট ম্যানেজারের সাথে, অ্যান্ড আমরা কিভাবে পরিকল্পনা করতেছি বাংলাদেশে কিভাবে আরো ভালো এঙ্গেজমেন্ট ক্রিয়েট করা যায়, লার্নিং এক্সপিরিয়েন্স ক্রিয়েট করা যায়, বাইজুসে তারা কি কি প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট করছে, অ্যান্ড ওই প্রজেক্টগুলো হিউজ সাকসেসফুল ছিল স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে, সবার পার্সপেক্টিভ থেকে। এই জিনিসগুলো তোমার সাথে শেয়ার করবো আজকে, ঠিক আছে? যারা যারা ক্লাসে থাকবে তারাই কেবল এই জিনিসটা শুনতে পাবা লাস্টে আমার কাছ থেকে। তো একদম প্রথমেই চলে আসি আমাদের এই ফার্স্ট টপিক আজকের ক্লাসে, সেটা হচ্ছে পড়ন্ত বস্তু সংক্রান্ত গ্যালিলিও সূত্র। খেয়াল করে দেখো, এই টপিকটা কিন্তু বেসিক্যালি এই চ্যাপ্টারের না। এই টপিকটা কোথাকার? মহাকর্ষ অভিকর্ষ। সো মহাকর্ষ অভিকর্ষের জিনিসটাই কিন্তু গতিবিদ্যা অংশে প্রায়ই এসে থাকে। গতিবিদ্যার সাথে মিল রেখে মহাকর্ষ অভিকর্ষের এই টপিকের সাথে মিল রেখে গতিবিদ্যায় প্রায়ই অনেক প্রশ্ন আসে, তাই আমি গতিবিদ্যাতেই তোমাদেরকে এটা পড়িয়ে দিচ্ছি। তো খুব সহজে আমরা দ্রুত করে 9-10 যে পড়ন্ত বস্তুর সূত্রাবলী শিখে আসছি, মহাকর্ষ অভিকর্ষে যে পড়ন্ত বস্তুর সূত্রাবলী শিখে আসছি, সেগুলো একটু ছোট করে রিভিউ করি, তাই না? তারপরে আমরা এমসিকিউ সলভ শুরু করব। সো এখানে কি দেয়া আছে, যখন একটা বস্তু পড়ে যায় তখন আমরা এটাকে পড়ন্ত বস্তু বলি, রাইট? ছেড়ে দিলাম, পড়ে যাচ্ছে, পড়ন্ত বস্তু। কিন্তু গ্যালিলিওর মতে পড়ন্ত বস্তু হইতে হলে দুইটা ইউনিক শর্ত থাকতে হবে। সেই ইউনিক শর্ত দুইটা কি কি? প্রথমত, মুক্তভাবে পড়ন্ত বস্তু হইতে হবে। অর্থাৎ আমরা নর্মালি একটা বস্তুকে ছেড়ে দিলে সেটাকে যদি গ্যালিলিও সূত্রে অ্যাপ্লাই করতে চাই হবে না, কারণ নর্মালি ছেড়ে দিলে বাতাস আছে চারপাশে, বাতাস কি করবে? এই বস্তুটা পড়ার মুহূর্তে বাধা প্রয়োগ করবে, তাই তো? তার মানে নর্মালি আমি একটা বস্তুকে ছেড়ে দিলে সেটা কিন্তু কি হবে না, আমাদের গ্যালিলিওর পড়ন্ত বস্তু হবে না। এরপরে আমাদের ছেড়ে দিতে হবে কি, স্থির অবস্থা থেকে, মানে আমি ছুঁড়ে মারতে পারবো না, আমার ছেড়েই দিতে হবে, ঠিক আছে? আদিবেগ থাকবে কত? 0, রাইট? যদি এই দুইটা শর্ত থাকে তাহলে গ্যালিলিও 3টা সূত্র প্রস্তাব করেছেন। সেই 3টা সূত্র কি কি? প্রথম সূত্রটা, সকল ভরের আকারের বস্তু সমান সময়ে সমান দূরত্ব পড়বে। এটা থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসবে, একটা হিন্টস দিয়ে রাখলাম সামনে, এটা থেকে একটা ইম্পর্টেন্স আসবে এই প্রথমটা থেকে। সমান ভরের আকারের বস্তু সব সমান সময় সমান দূরত্বই পড়বে। মানে তুমি একটা পাথর ছেড়ে দাও,
বা একটা পাখির পালক ছেড়ে দাও, পাখির পালক তো অনেক হালকা, তারপরেও যদি তুমি এই দুইটা কন্ডিশন মেনটেন করো, অর্থাৎ ভ্যাকুয়ামে তুমি যদি পাখির পালক আর পাথর দুইটা একসাথে ছেড়ে দাও, তাহলে দুইটা একই সময়ে মাটিতে পড়তেছে, ফাইন। দ্বিতীয়টা স্বাভাবিকভাবেই পড়ার মুহূর্তে প্রথমে তো আদি বেগ শূন্য, একটু বেগ বাড়বে আর একটু বেগ বাড়বে, রাইট? যতই পড়বে ততই কি তার স্পিডটা বাড়বে। সো এই স্পিডটা টাইমের সমানুপাতিক। টিটা কি যতটুকু সময় সে পড়তে দিচ্ছি আমরা তাকে, ঠিক আছে? অ্যান্ড ভিটা কি টি সময় পরে প্রাপ্ত বেগ, এটা সময়ের সমানুপাতিক। তারপরে আমরা ছেড়ে দিলে অবভিয়াসলি সে কি হাইট নিচে নামবে না, অতিক্রান্ত দূরত্ব পার করবে সে। এই জায়গায় ছিল, এই জায়গায় সে আসছে, এতটুকু অতিক্রান্ত দূরত্ব, তাই এই অতিক্রান্ত দূরত্বটা সময়ের সাথে সাথে বর্গের সমানুপাতিক আকারে বাড়বে, বুঝছো? সো এটা শুধু সমানুপাতিক আকারে বৃদ্ধি পাবে, এটা ডাবল করলে এটা ডাবল, বাট দূরত্বটা মানে কতটুকু হাইট সে নামবে সেটা সময়কে ডাবল করলে মানে দ্বিগুণ সময় পড়তে দিলে আমার হাইটটা 4 গুণ পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে? কারণ বর্গের সমানুপাতিক। এই দুইটা থেকে অ্যাপ্লাইড ফর্মে আমরা এই ফর্মুলা দুইটা লিখতে পারি, v1/t1 = v2/t2। আবার এটা লিখতে পারি h1/t1² = h2/t2²। এখানে যথাক্রমে h1 হচ্ছে t1 সময়ে কতটুকু হাইট পড়লো, h2 হচ্ছে t2 সময়ে কতটুকু হাইট পড়লো। তেমনি ভাবে v1 হচ্ছে t1 সময়ে কতটুকু বেগ সে প্রাপ্ত হলো, v2 হচ্ছে t2 সময়ে কতটুকু বেগ সে প্রাপ্ত হলো, ফাইন। এখন এই ঘটনাটা থেকে আমাদের ফার্স্ট প্রবলেম চলে আসছে। এটা কোথায় আসছিল? ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছিল। কয়দিন আগে ডেন্টালের রেজাল্ট দিচ্ছে কিন্তু 20 ব্যাচের, রাইট? সো ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে, সেটা কি নিচের কোনটি সত্য, পরন্ত পাথরের কোনটা সত্য। আচ্ছা, এই সকল এমসিকিউ গুলা করার সময় আমি তোমাদের একটা টেকনিক শেখাই দেই, কোনটি সত্য কোনটি সত্য না এগুলো মেডিকেলে বেশি আসে, যে কোনটি সত্য কোনটি সত্য না এগুলো মেডিকেলে খুব বেশি আসে। এই টাইপের প্রবলেমগুলো যখন তুমি করবা না, কিভাবে করবা? তুমি যেগুলো ট্রু স্টেটমেন্ট মানে সত্য কথা সেগুলোর পাশে টিক দিবা, যেগুলো রং এগুলোর পাশে ক্রস দিবা, ঠিক আছে? এগুলো কিন্তু অনেকেই ভুল করে ফেলে, কেন? কারণ প্রশ্নগুলো কোনটি সত্য কোনটি সত্য নয়, এই দুইটা কথার পার্থক্যতে প্রশ্নের উত্তরই কিন্তু পাল্টায় যায়, রাইট? সো এই টাইপের প্রবলেমগুলো অনেকেই ভুল করেন, বিশেষ করে যেই সময় অনেক বেশি নার্ভের উপরে প্রেশার থাকে, অর্থাৎ পরীক্ষার সময়, ওই টাইমে বেশি ভুল যায়। তাই এগুলা করার জন্য আমরা এভাবে শিখছিলাম, পরন্ত পাথরের গতিবেগ কি বৃদ্ধি পায়। এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, তাই না? নর্মালি চিন্তা করো সত্য। এখানে কিন্তু প্রথম ম্যাথেই হয়ে যাচ্ছে, কিন্তু যদি সত্য নয় বলতো তাহলে কিন্তু তুমি এভাবে প্রত্যেকটা দেখতে হইতো, কেমন? পরন্ত পাথরের গতিবেগ হ্রাস পায়, এটা সত্য না মিথ্যা? পরন্ত পাথরের গতিবেগ অপরিবর্তিত থাকে, এটাও সত্য না মিথ্যা? দ্যাট মিন্স এখানে উত্তর হিসেবে যাবে কোনটা? এটা, ঠিক আছে? তো এটা খুবই ইজি একটা প্রবলেম ছিল, আমি জাস্ট এই সত্য বা সত্য নয় এটার কথাটাই তোমাদের বুঝাইতে চেষ্টা করছি। যদি এই প্রশ্নটাই থাকতো কোনটি সত্য নয়, তাহলে কি করতাম? যেটা ক্রস মানে যেটা ক্রস থাকবে সেটাকে দাগাইতাম, কোনটি সত্য বলে যেগুলো রাইট সেটাতে দাগাইতাম। কারণ মেডিকেলে তোমরা জানো কি হয়, মাঝে মাঝে ডাবল অ্যান্সার থাকে না, ডাবল অ্যান্সার থাকে, কিন্তু এমন হতে পারতো এটাও রাইট এটাও রাইট, তখন কি দুইটাই দাগাইতে হইতো, হইতে পারতো না? হইতে পারতো। ডাবল অ্যান্সার থাকতে পারে কিন্তু, ঠিক আছে? আবার ব্ল্যাঙ্ক অ্যান্সারও থাকতে পারে। সো এর জন্য আমার ভাইয়ার সাজেশন হচ্ছে অলওয়েজ যখন তুমি এই টাইপের প্রবলেমগুলো দেখাবা, তুমি দেখবা যদি সত্য জানতে চাই বা সত্য নয় জানতে চাই, এগুলোর দিকে না তাকাই তুমি আগে 4টা স্টেটমেন্ট পড়বা। 4টা স্টেটমেন্টে এটা ট্রু স্টেটমেন্ট কিনা, হ্যাঁ ট্রু, এটা ট্রু না ফলস, ফলস, এটা ট্রু না ফলস, ফলস, এটা কোনটি না, এটা হচ্ছে পরে মানে কোনটা না হইলে, ঠিক আছে? সো তুমি এরপরে যদি সত্য দেখো তাহলে যেগুলো ট্রু স্টেটমেন্ট সেটাতে দাগাবা, যদি মিথ সত্য নয় দেখো তাহলে যেগুলো ফলস স্টেটমেন্ট সেগুলোতে দাগাবা, কেমন? ওকে, তাহলে এইটার মাধ্যমে কিন্তু আমি তোমাদের একটা টেকনিক শেখানোর চেষ্টা করলাম। ওকে ফাইন, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কি? প্রথমটা একটু আগে দেখছি v সমানুপাতিক t, রাইট? যতই t বাড়বে ততই কি বেগ বৃদ্ধি পাবে। ওকে, এবার আমি চলে যাই আমাদের সেকেন্ড প্রবলেম। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2017-18 সালে আসছিল। একই স্থান থেকে দুইটা পাথর একযোগে নিচে ফেলে দেওয়া হলো। কি করছে? একই সাথে দুইটা পাথরকে একই সাথে নিচে ফেলে দিছে। প্রথমটির স্থির অবস্থা হতে নিচের দিকে এবং দ্বিতীয়টি কিছু পরিমাণ অনুভূমিক বেগ নিয়ে যাত্রা শুরু করলো। কোন পাথরটি আগে ভূমিতে স্পর্শ করবে? দেখি তো কারা বুদ্ধিমান আছো, দেখি তো এখানে কারা বুদ্ধিমান আছো, কারা বুদ্ধিমান আছো, দেখি কারা বুদ্ধিমান আছো, অ্যান্সার দাও তো দেখি কারা কারা পারো। আমি দেওয়ার আগে দেখি কারা কারা পারো। চমক সরকার ডি, লাইভা তাফান্নুম জি, চমক সরকার ডি, জাহানারা আক্তার ডি। আরো কিন্তু অ্যান্সার এক্সপেক্ট করতেছি আমি তোমাদের কাছ থেকে। মিসা এল সি, আরবি ডি, সিয়াম ডি, আকিব আহমেদ এ। দেখছো এখানেই তোমরা ডিভাইড হয়ে গেছো, এখানেই তোমাদের মধ্যে কি দেখা যাচ্ছে? বিভেদ দেখা যাচ্ছে। কেউ একটা দিচ্ছ কেউ আরেকটা দিচ্ছ। একই স্থান থেকে
দুইটা পাথর একযোগে নিচে ফেলা হলো। প্রথমটি স্থির অবস্থা থেকে নিচের দিকে এবং দ্বিতীয়টি কিছু পরিমাণ অনুভূমিক বেগ নিয়ে। সহজ কথা আমি যদি আরেকটা দেখাই ঘটনাটা, এটা একটা পাথর, ধরো গ্রিন পাথর, এই গ্রিন পাথরটা খাড়া নিচের দিকে মানে পড়তেছে, এন্ড আরেকটা পাথর হচ্ছে ধরো সাপোজ আমার রেড পাথর আগে একটা একই হাইট থেকে, এটা একটু অনুভূমিক বেগ নিয়ে এমনে পড়তেছে। কেমন? আজকের ক্লাসে কিন্তু বাই দ্য ওয়ে আমরা প্লাস করবো। কেমন? ধরো সাপোজ আমাদের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, হ্যাঁ, তাহলে কে আগে নিচে পড়বে? অবভিয়াসলি এই জায়গায় মাথায় রাখবা, যদি অনুভূমিক বেগ থাকুক বা না থাকুক এটা কিন্তু ম্যাটার করে না। এই জায়গায় অনেকেই ভুল করছে, থাকুক বা না থাকুক ম্যাটার করে না, একই সময় ভূমি স্পর্শ করবে। যে আজকে একটা কথা বললাম, ভর, আয়তন, পদার্থ কি দিয়ে তৈরি ওইটা নির্বিশেষে একই হাইট থেকে যদি ফেলে দিই, অনুভূমিক বেগ থাকুক বা না থাকুক, একই হাইট থেকে যদি আমি ছেড়ে দিই, একই হাইট থেকে ছেড়ে দিই, একটাতে অনুভূমিক বেগ আছে আর একটাতে অনুভূমিক নাই, কোনো সমস্যা নাই। দুই ক্ষেত্রেই ত্বরণ নিচের দিকে এবং দুই ক্ষেত্রেই ত্বরণের মান কি একই। এমন না যে কেউ ডানে গেলে তার উপরে ত্বরণ কম কাজ করবে, এর উপরেও নিচের দিকে ত্বরণ জি কাজ করবে, এর উপরেও নিচের দিকে ত্বরণ জি কাজ করবে। কেমন? সো নিচের দিকে একই সময় তাদেরকে টেনে নামাবে। সো এই ক্ষেত্রে এইটা কিন্তু কারেক্ট অ্যান্সার। এটা অনেকেই কনফিউজ করবে, ঠিক আছে? সো এই প্রবলেমগুলা ভালো করে মাথায় রাখতে হবে। কেমন? একই বস্তুর ভর, আয়তন এবং অনুভূমিক বেগ আছে কি নাই এটা নির্বিশেষে একই সময় তারা কি মাটিতে পড়বে, যদি তাদেরকে একই হাইট থেকে ফেলা হয়, যদি তাদেরকে কি করা হয়, একই হাইট থেকে ফেলা হয়। ওকে ফাইন, তাহলে আমার এটা উত্তর কি? এটার উত্তর হচ্ছে আমার ডি। এটার উত্তর কি আমার? এটার উত্তর হচ্ছে ডি। ওকে, তাহলে এটা যারা ডি বলছো তারা কারেক্ট। অনেকে ডি বলছো, অনেকে আবার এ বলছো, অনেকে আবার সি বলছো। ওকে, এবার আমি চলে যাই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2015-16 সালের আরেকটা প্রশ্নে। স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? দেখি তো এটা কারা কারা পারো, দেখি তো এটা কারা কারা পারো, এটা কারা কারা পারো দেখি। জুনায়েদ এ বলতেছো, কারা কারা পারো এটা দেখি। মিসা এল ডি, লাইবা তাফান্নুম ডি, জাহানারা আক্তার এ, বাঁধন বি এ ডি, রায়ান ইফতিসাম ডি, আকিব আহমেদ ডি, আবু সিয়াম ডি। যারা যারা ডি অ্যান্সার করছো তারা প্রত্যেকেই কারেক্ট। যারা যারা ডি অ্যান্সার করছো তারা সবাই কারেক্ট। কেন? এটা কিন্তু ম্যাথ করাও লাগে না অ্যাকচুয়ালি। কেন? প্রথম সেকেন্ড মানে টি এর ভ্যালু কত? 1, দ্বিতীয় সেকেন্ড মানে টি এর ভ্যালু কত? 2, তৃতীয় সেকেন্ড মানে টি এর ভ্যালু কত? 3। আমরা একটা সম্পর্ক জানি, সেটা কি এইচ সমানুপাতিক কি টি স্কয়ার, তাই তো? তোমার কাছে বেসিক্যালি জানতে চাইছে h1 is to h2 is to h3 এর ভ্যালু কত, এটা জানতে চাইছে, রাইট? খুব সহজ কথা, তুমি সমানুপাতিক টি স্কয়ার জানো না? এগুলো কিন্তু is to টা অ্যাকচুয়ালি কি ভাগের মতনই কাজ করে। এটা কিসের মতন কাজ করে? ভাগের মতন, রাইট? 1:2 মানে কি 1/2, রাইট? সো এখন h1 is to h2 is to h3 এটা যদি হয় তাহলে আমরা টি স্কয়ার টাইম গুলো বসাই দিব একে একে। তাহলে এখানে আমরা t1 স্কয়ার মানে 1 স্কয়ার is to 2 স্কয়ার is to 3 স্কয়ার, রাইট? তাহলে আমার এখানে ভ্যালু কত আছে? 1 4 3 3 না, 3 স্কয়ার মানে 9, 1 4 9। দ্যাট মিন্স যারা এটা দাগাইছো তারা কি সবাই কারেক্ট, ঠিক আছে? সো এখানে ইস টু কিসের মতন কাজ করতেছে? ভাগের মতনই কাজ করতেছে। কেমন? একাধারে 3টা 4টা যতটা ইচ্ছা ততটা থাকতে পারে। কেমন? তাহলে এই ম্যাথটা যারা যারা ডি দাগাইছো তারা পারছো। আদ্রিতা দাস বলছো নাম পড়লো না, এই যে ভাইয়া পড়ে ফেলছি তোমার নাম। অপু সাইফুর বি বলছো, কৃষ্ণ সিংহা ডি। যারা যারা ডি দাগাইছো এই ম্যাথটাতে তারা কারেক্ট, যারা বি দাগাইছো তারা ভুল। তার তোমরা সময়ের অনুপাত দিছো, তোমার কাছে সময়ের অনুপাত না অতিক্রান্ত দূরত্বের অনুপাত। দ্যাট মিন্স এইটা জানতে চাইছে তোমার কাছে এইটা জানতে চাইছে। কেমন? কেমন বুঝছো সবাই? ওকে ফাইন, তাহলে এবার চলো আমরা সামনের দিকে আগাই। এই ম্যাথটা কিন্তু জাস্ট ফর্মুলা বসানো, আর কিছু না। তাহলে গ্যালিলিও সূত্র অনুসারে h সমানুপাতিক টি স্কয়ার, তাই দেখাইছে 1:4:9। ওকে, এবার চলো এই ম্যাথটা আমরা দেখি। ভূপৃষ্ঠ থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে কোনো বস্তুর 10 সেকেন্ড সময় লাগলে উক্ত সর্বাধিক উচ্চতা থেকে ভূপৃষ্ঠে পড়তে কত সময় লাগবে? দেখি এটার উত্তর কারা কারা দিতে পারো, দেখি এটার উত্তর কারা কারা দিতে পারো। ভূপৃষ্ঠ থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে কোনো বস্তুর 10 সেকেন্ড লাগছে, ওই সর্বাধিক উচ্চতা থেকে ভূপৃষ্ঠে পড়তে কত সময় লাগবে? আরবি বলছো সি,
আল ইমরান হোসেন সোহান বলছো সি, মিসা এল বলছো সি, আল ইমরান হোসেন সোহান সি, এমডি সাবিল সি, আর্যদেব সরকার সি, লাইবা তাফান্নুম সি। এক্স্যাক্টলি, যারা বুদ্ধিমান এই ম্যাথটা করা লাগে। এই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে এই ম্যাথটা আসছে 11-12 সালে, যারা বুদ্ধিমান এই ম্যাথটা করা লাগে? করা লাগে না। কেন? কারণ একটা বস্তু তুমি যে কোনো একটা হাইট থেকে এইভাবে মারলা, সে আবার 10 সেকেন্ড ধরে উঠলো, সে কত সময় পরে নিচে নামবে? অবভিয়াসলি সিমেট্রিক ঘটনা যদি হয়, সিমেট্রিক ঘটনা হইলে, সিমেট্রিক না এইটা আর এটা একই ঘটনা না, মানে দেখতে আইডেন্টিক্যাল না, একটা মিররের মতন, মানে একটার মাঝখানে আয়না ধরলে আরেকটার মতন না, মানে একই রকমই তো, জাস্ট উল্টাই গেছে, তাই তো? তাহলে কি 10 সেকেন্ডই লাগবে। তাহলে এটার উত্তর কি 10 সেকেন্ড। এখন এটাতে একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করি, অনেকে হয়তো এটা জানো, বাট অনেকে হয়তো এটা নাও জানতে পারো। প্রাসের বেলায় কিন্তু ঘটনাটা সত্য। যদি এইখান থেকে আমি একটা প্রাসকে ছুঁড়ে মারি, প্রাসটা যদি এই দিকে এসে পড়ে, এখান থেকে একটা প্রাসকে ছুঁড়ে মারলাম, প্রাসটা কি এই দিকে যদি এসে পড়ে, তাহলে প্রাসটা কি পথে গেল? এই পথে, যে এই পথে নামলো। এই জায়গায় আমার ধরো কথার কথা, এই পয়েন্টটাতে আমার কথার কথা তার যেতে সময় লাগছে 10 সেকেন্ড। তাহলে মাথায় রাখবা, সিমেট্রিক ঘটনা নয় যে বরাবর কেটে দিলে একই না, এই পাশে পাশ, এটার আয়না এটা মনে হয় না, এটার প্রতিবিম্ব এটা, তাহলে এইটাও কত? অবশ্যই 10 সেকেন্ড। ঠিক আছে, একই সময় কি হবে? সে ভূমিতে পতিত হবে। এটা প্রাস হোক, কোণে মারো বা খাড়া উপরে মারো, উভয় ক্ষেত্রেই কি সত্য। খাড়া উপরে মারো বা একটা কোণে মারো, উভয় ক্ষেত্রেই সত্য। এই ম্যাটটাই হয়তো সর্বাধিক উচ্চতায়, যদি বলতাম যে প্রাসের সর্বাধিক উচ্চতায়, তাহলে অনেকে হয়তো এইটা নাও ক্যাচ করতে পারো। সো এই দুইটা জিনিস মাথায় রেখো, যেভাবেই মারো না কেন। এন্ড অলসো আরেকটা ইনফরমেশনও ভাইয়া বলি, সেটা হচ্ছে যে এইখানে মারার সময় তুমি যত বেগে মারছো না, 10 মিটার পার সেকেন্ড বেগে মারছো, কথার কথা মিলবে না হয়তো 10 মিটার পার সেকেন্ডে 10 সেকেন্ডের ব্যাপারটা, কথার কথা ধরো 10 মিটার পার সেকেন্ডে মারছো, তাহলে এটা পড়বেও 10 মিটার পার সেকেন্ড বেগে। তোমরা যারা ক্রিকেট খেলো, তোমরা কি জানো একটা বল যত উপরে উঠবে, তোমার ক্যাচ ধরলে হাতে তত বেশি ব্যথা পাবা। হাতে ক্যাচ ধরলে তত বেশি ব্যথা পাবা, কারণ এখান দিয়ে ব্যাটসম্যানও মারছে যত বেগে, মানে অ্যাকচুয়ালি ব্যাটসম্যান এখানে যত বেগে মারে, তোমার হাতেও কিন্তু সেটা তত বেগেই পড়বে। ব্যাটসম্যান এখানে যত বেগে মারলো, এই যে এরকম ভাবে তোমার হাতেও কিন্তু তত বেগেই পড়বে। দ্যাট মিনস এখানে যদি সাপোজ কথার কথা 100 মিটার পার সেকেন্ড বেগে মারা হয় কোনাকুনি এইভাবে, ধরো সাপোজ এটা কত 30 ডিগ্রি কোণ, তাহলে এইখানে এই জিনিসটা 100 মিটার পার সেকেন্ড বেগেই কোনাকুনি পড়বে। 100 মিটার পার সেকেন্ড বেগেই কি কোনাকুনি পড়বে। ঠিক আছে, তো এখানে জিনিসটা কিরকম হচ্ছে, এইখানে যত অ্যাঙ্গেল ক্রিয়েট সে করতেছে, এইখানে সে যখন পড়তেছে, এইখানে পড়ার মুহূর্তে তুমি যদি এটাকে বর্ধিত করে দাও, বর্ধিত করে দিলে এখানে কি ওই একই অ্যাঙ্গেল সে ক্রিয়েট করবে। কেমন বুঝছো? সো সেই একই অ্যাঙ্গেল ক্রিয়েট করে কি সে পড়বে। ঠিক আছে, সো একই বেগ একই অ্যাঙ্গেলে পড়বে। এটা শুধুমাত্র সময়ের ক্ষেত্রেই না, বেগের ক্ষেত্রেও। 10 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মারলে সে ভূমিতে পড়ার মুহূর্তে কত বেগে পড়বে? 10 মিটার পার সেকেন্ড বেগেই পড়বে। এটা প্রাস হোক বা না হোক, সব ক্ষেত্রেই সত্য। কেমন? ওকে ফাইন, এবার আমি চলে যাই আমাদের এর পরে। তাহলে সর্বোচ্চ উঠার সময় ইকুয়াল টু সর্বোচ্চ হতে নামার সময়। যারা 10 সেকেন্ড আগেছে তারা কারেক্ট। এবার এই ম্যাথটা দেখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ম্যাথ। উলম্বভাবে নিক্ষিপ্ত একটি বস্তুর সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কত? এগুলা কিন্তু আসে, এইটা কিন্তু আমি পড়ানোর জন্য দেই নাই বেসিক্যালি, এটা কিসের জন্য দিছি? জাস্ট মনে রাখার জন্য। এই টাইপের ফর্মুলাগুলো, ছোটখাটো ফর্মুলাগুলো ডিরেক্ট পরীক্ষায় আসে। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটা আসার রেট খুব বেশি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ প্রশ্নই দেখি এরকম, বেশিরভাগ প্রশ্নই এরকম যে সূত্রটাই জানতে চায়। তো এইখানে তোমরা যারা যারা পারো তাহলে বলে দাও তো অ্যান্সার কত হবে এটাতে? অ্যান্সার কত হবে? মিসা এল বলছো বি, রিফাত সি, বাদন বি, এ বি, সোহাগ এ, মুসা সি। যারা যারা এ বি দাগাইছো, কেন এ বি দাগাইছো ভাইয়া? এটা তো এ বি হবে না। বলছো সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কত? সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কি? এটা। সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কত? এটা। এটাও কি তোমাদের, এটা তো 9 10 এর পড়া বেসিক্যালি। তো তোমরা জানো ভি ইকুয়াল টু কি? ইউ মাইনাস জিটি। যখন কার ক্ষেত্রে? যখন একটা বস্তুকে খাড়া উপরের দিকে মারতেছো, তাই তো? এখন এই জায়গায় এটা সর্বোচ্চ উচ্চতা ধরো, এই জায়গায় উঠতে সময় লাগছে কত? এটা তোমরা জানতে চাও। তাহলে এখানে মারছো কত বেগে? ইউ বেগে। এখানে উঠছে এই জায়গাটার মধ্যে, আচ্ছা ইউ না, এখানে ভি নট লিখে, কারণ ভি নট বলছে। তো ভি নট বেগে এই সর্বোচ্চতায় বেগ কত হবে? শেষ বেগ ভি হবে 0, তাই তো? তাহলে ভি এর জায়গায় বসায় দাও না 0, ইউ এর জায়গায় টি এর জায়গায় ভ্যালু বের করো। সো টি ইকুয়াল টু কত আসবে? টি ইকুয়াল টু কত আসবে?
টি ইকুয়াল টু আসবে ইউ বাই জি, রাইট? টি ইকুয়াল টু আসবে ইউ বাই জি, অথবা ইউ এর জায়গায় ভি নট বসে দিলে ভি নট বাই জি, ঠিক আছে? এন্ড যারা যারা প্রাস তো আমি এখনো দেখাইনি, সামনে দেখাবো, প্রাসের ফর্মুলার সাথে মিলাই পড়তে যাও। প্রাসের ফর্মুলাটা দিয়ে কিন্তু সব সময় সবকিছু করা যায়। প্রাসের ফর্মুলাটা প্রায় সাধারণ ক্ষেত্রে ফর্মুলার মতন, সাধারণ ক্ষেত্রে ফর্মুলা। ভি নট সাইন থিটা বাই জি ছিল না? যখন খাড়া একটা বস্তুকে প্রাসের ফর্মুলা দিয়ে যারা করবা, খাড়া একটা বস্তুকে মারতেছো, তখন থিটার ভ্যালু কত? ভূমির সাথে যেই কোণটা সেটাই তো থিটা, থিটার ভ্যালু কত? 90। প্রাসের ফর্মুলা দিয়ে করলে থিটার জায়গায় 90 বসাই দাও, 90 বসাই দিলে কত আসে? ভি নট বাই জি। একই রেজাল্ট, একই রেজাল্ট। কেমন? প্রাসের ফর্মুলা দিয়ে করতে পারো কেউ চাইলে, ঠিক আছে? বুঝছো? তাহলে আমাদের এটার উত্তর হবে কি? ভি নট বাই জি। সো এখানে দুইটা ইনফরমেশন দিলাম ভাইয়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমত কি আসে? এরকম সূত্র আসে, এক। দ্বিতীয়ত এই জায়গায় যখন কাজ করবা তখন প্রাসের ফর্মুলা দিয়েও করতে পারবা। ওকে, টি ইকুয়াল টু ভি নট বাই জি। ওকে, এবার সেই যে দেখো আবারও এই যে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, এটাও কিন্তু ভালো বিশ্ববিদ্যালয় হিসেবে। সো এটার মধ্যে একটা প্রশ্ন আসছে, একটি বস্তুকে খাড়া উপরের দিকে ভি নট বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় লাগবে কত? এটাও কিন্তু সেম টু সেম, রাইট? এটা আমার সেম টু সেম, এটা আর নতুন করে করাচ্ছি না, এটাও আমার কি সেম টু সেম, রাইট? সো এইখানেও আমার একই উত্তর আসবে, এখানেও আমার একই উত্তর আসবে, টি ইকুয়াল টু ভি নট বাই জি, ঠিক আছে? সো এটা আর আলাদা করে দেখাচ্ছি না, একই জিনিস দেখো দুই জায়গায় আসছে। ওকে, এটা আর আলাদা করে দেখাচ্ছি না, একই জিনিস। ওকে, এবার চলো এই প্রবলেমটা দেখি। মেডিকেলে 15-16 সালে এই প্রবলেমটা আসছিল। মেডিকেলে 15-16 সালে এই প্রশ্নটা আসছিল। একটি বল 19.6 মিটার পার সেকেন্ড গতিতে সোজা উপরে ছোড়া হলো, এটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারবে? একটা বলকে কি করছে 19.6 মিটার, এগুলো কিন্তু ক্যালকুলেটর ছাড়ার চেষ্টা করতে হবে। ক্যালকুলেটর ছাড়া দেখি কারা কারা করতে পারো, এটা অ্যান্সার দাও। ক্যালকুলেটর ছাড়া করতে হবে, ক্যালকুলেটর ছাড়া। গোলাম মর্তুজা বলতেছো, আচ্ছা এটার অ্যান্সার দাও। 9.8 দিছো, সি মিসাইল সি দিছো, মাহিন ডি দিছো। ক্যালকুলেটর ছাড়া করতে হবে, ক্যালকুলেটর সহ পারলে লাভ নাই, এটা ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর ছাড়া। ইশরাত আফরিন এ দিছো, জাহানারা আক্তার ডি, শান্তা মাহমুদ ডি। এত পার্থক্য হয় কেন তোমাদের? মানে এটা তো খুব সহজেই করা যায় অ্যাকচুয়ালি। বলছে একটা বল 19.6 মিটার পার সেকেন্ড গতিতে সোজা উপরের দিকে যদি ছোড়া হয়, এটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারবে? তাহলে আমাদের এখানে সর্বোচ্চ উচ্চতা জানা যাচ্ছে। তো সবাইকে আমি সাজেস্ট করব সর্বোচ্চতার ফর্মুলা ডিরেক্টলি এটা মনে রাখতে। যারা যারা এটা মনে রাখতে পারো না তাদের ক্ষেত্রে এইভাবে করবা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সর্বোচ্চ উচ্চতায় যখন যাব আগের মতন ব্যাখ্যা, এটা হয়ে যাবে 0 সর্বোচ্চ উচ্চতার জন্য। অ্যান্ড এস কে যদি এইচ বলি তাহলে, আর এ কে মাইনাস জি বলবো, এর জায়গায় বসাই দিব মাইনাস জি, তাহলে এইচ ইকুয়াল টু আসবে কি? ভি স্কোয়ার বা ইউ স্কোয়ার বাই 2g, ভি স্কোয়ার বা ইউ স্কোয়ার বাই 2g, ভি নট স্কোয়ার বা ইউ স্কোয়ার বাই 2g, ঠিক আছে? ভি নট বা ইউ যেটাই বলো না কেন। ওকে, সো ডিরেক্টলি এটা মনে রাখলেই ভালো তাড়াতাড়ি করার জন্য, কেমন? সো এখন তোমার এখানে কি দেওয়া আছে? 19.6 স্কোয়ার, আর নিচে কি আছে? 2 × 9.8, আর 2 × 9.8 কত? 19.6 অ্যাকচুয়ালি, রাইট? সো এখানে একটা 19.6, এখানে দুইটা 19.6, তাহলে একটা এটা আর এটা কি কাটাকাটি, তাহলে থাকবে কি শুধু 19.6 মিটার। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি। যারা ডি দাগাইছো তারা কারেক্ট, যারা ডি দাগাইছো তারা কারেক্ট। কেমন? ক্যালকুলেটর ছাড়া কিন্তু এটা করতে হবে। যারা ডি দাগাইছো তারা কারেক্ট। ওকে, ক্লিয়ার? আবার বলে 4.9 কেন হবে? এখানে তো 19.6 স্কোয়ার ডিভাইডেড বাই 19.6, একটা 19.6 চলে যাবে, একটা 19.6 থাকবে। কেমন? সহজ সহজ ম্যাথ কিন্তু পারতেছো না আজকে তোমরা। ওকে, এবার চলো আমরা সামনে আগাই। তাহলে এটার অ্যান্সার কি? এই যে উপরে ছুঁড়ে মারছে, ছুঁড়ে মারলে দেখা যায় অ্যান্সার কি? h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g অথবা 19.6 স্কোয়ার বাই 2 × 9.8 মানে 19.6 থাকবে। কেমন? ওকে, এবার এই ম্যাথটাতে আসি। একটি পাথরকে স্থির অবস্থায় একটি উঁচু দালান থেকে ছেড়ে দেওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, ভূমিতে পৌঁছাতে পাথরটির 4 সেকেন্ডের বেশি সময় লাগে। বাতাসের ঘর্ষণ ক্ষুদ্র হলে পাথরটির
প্রথম 4 সেকেন্ড সময়ে পতনের দূরত্ব এবং প্রথম 2 সেকেন্ড সময়ে পতনের দূরত্বের অনুপাত কত? দেখি তো, এটা উত্তর দাও তোমরা, এটার উত্তর দাও। একটি পাথরকে স্থির অবস্থা থেকে একটা উঁচু দালান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ভালো কথা। ভূমিতে পৌঁছাতে পাথরটার 4 সেকেন্ডের বেশি সময় লাগে। বাতাসের ঘর্ষণ ক্ষুদ্র হলে পাথরটার প্রথম 4 সেকেন্ড সময়ে পতনের দূরত্ব ও 2 সেকেন্ড সময়ে পতনের দূরত্বের অনুপাত কত? খুব সহজে যদি বলি, এইটা হচ্ছে আমার বস্তুটা, দালানের উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, 4 সেকেন্ড পরে সে ধরো এই জায়গায় আসছে, এটা হচ্ছে h1, h1 এর জন্য t1 কত? t1 4 সেকেন্ড। দেন 2 সেকেন্ড পরে সে ধরো এই জায়গায় আসছে, 2 সেকেন্ড পরে সে এই জায়গায় আসছে, এটা আমার কি h2। ভূমি ধরো আরো নিচে আছে, কেমন? ভূমি আরো নিচে আছে, h2 and t2 কত? t2 কত আমার? 2, ঠিক আছে। তাহলে তোমার অ্যাকচুয়ালি কি করতে হবে? তোমার অ্যাকচুয়ালি বের করতে হবে পতনের অনুপাতগুলো, রাইট? তারপরে তুমি অ্যাকচুয়ালি কি করবা? h1 বাই h2, তুমি জানো h1 t1 স্কয়ার বাই t2 স্কয়ার, তাই তো? আমরা ফর্মুলা দেখছি মাত্র। t1 এর ভ্যালু কত? 2 স্কয়ার বাই 4 স্কয়ার, রাইট? সরি, উল্টা লিখলাম, 4 স্কয়ার বাই 2 স্কয়ার, 4 স্কয়ার বাই 2 স্কয়ার। 4 স্কয়ার বাই 2 স্কয়ার যদি হয় তাহলে এখানে থাকবে কত? 4:1, বা 4/1 মানে কি? শুধু 4 থাকবে মানে কি? 4:1। তাহলে আমার এখানে অ্যানসার দাগাবো কোনটা? অ্যানসার দাগাবো হচ্ছে বি। অ্যানসার দাগাবো কোনটা? অ্যানসার দাগাবো হচ্ছে বি, 4/1, ঠিক আছে। অ্যানসার দাগাবো কত? বি। জুনায়েদ কারেক্ট অ্যানসার দিছিলা, ইরফান মনোয়ার কারেক্ট অ্যানসার দিছিলা, মাহি কারেক্ট অ্যানসার দিছো, অর্পণ কারেক্ট অ্যানসার, অর্পণ কারেক্ট অ্যানসার দিছো, রুশু কারেক্ট অ্যানসার দিছো, নাহিয়ান আলম কারেক্ট অ্যানসার দিছো। বুঝা গেছে? এন্ড এখানে যে একটা জিনিস দেখো, প্রশ্নটা বড় কিন্তু কাজের কথা কি ছোট না? কাজের কথা কি ছোট? এই লাইনের কোনো দেওয়া না দেওয়া, মানে এখানে স্থির কথার একটা মিনিং আছে, বাট বাকিগুলা কিন্তু খামাখা। ভূমিতে পৌঁছাতে 4 সেকেন্ডের বেশি সময় লাগে, এটা খামাখা। মেইনলি প্রশ্ন শুরু হয়েছে কি এই জায়গা থেকে, ঠিক আছে। সো প্রশ্ন যখন পড়বা, প্রশ্নকে ডিকোড করতে চেষ্টা করবা যে কোনটা আসলে কাজের কথা, কোনটা আসলে কাজের কথা না। সো বারবার বড় প্রশ্ন পড়ার কিন্তু অত সময় পাবা না, 1 মিনিটে করতে হবে, 1 মিনিটের চেয়েও কমের সময়ে করতে হবে। কেমন? প্রশ্ন ডিকোড করার সময় তাহলে আমি কি বললাম? লং প্রশ্নকে বাইর করতে হবে কাজের কথা কোথায় আছে। এই যে কাজের কথা, এই যে কাজের কথা, এটাও কাজের কথা না বেসিক্যালি, এটা সব সময় আমরা ধরি। এই যে কাজের কথা, ঠিক আছে। প্রথম 4 সেকেন্ড, প্রথম 2 সেকেন্ড, ঠিক আছে। প্রশ্ন পড়ারও কিন্তু একটা পদ্ধতি আছে। প্রশ্ন যে শুধু রিডিং পড়লাম এটা না, প্রশ্ন পড়ার একটা পদ্ধতি আছে। ওকে ফাইন, এবার এটা দেখি, এটা অনেক জায়গায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা 3 বার আসছে, 8, 9, 11, 12, 13। এটা থেকে একটা জিনিস বুঝতে পারি কিন্তু আমরা, আমি এই যে প্রশ্নগুলো পড়াচ্ছি দেখবা যে অনেকগুলো প্রশ্ন কমন পড়তেছে সরাসরি। আমাদের ক্লাসগুলো যারা করতেছো দেখবা অনেকগুলো প্রশ্ন সরাসরি কমন পড়ার সুযোগ আছে, দেখাই যাচ্ছে, তাই না? 8, 9 সালে যেটা আসছে, 11, 12 সালে সেটা আসছে, 12, 13 সালে ব্যাক টু ব্যাকই আসছে, সেটাই আসছে। ওকে ফাইন, প্রশ্নটা পড়ে দেখি, উত্তর দাও। প্রশ্নটা পড়ে উত্তর দাও। মৌদিস সি, জাহানারা আক্তার সি, আর্যদেব সরকার সি, গোলাম সারোয়ার সি, আরবি সি, জুবাইর আহমেদ সি। তো চলো দেখি প্রশ্নটা কি বলতেছে। 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আচ্ছা এটা একটা ভুল আসছে, 9.8 মিটার পার সেকেন্ড হবে, পার সেকেন্ড স্কয়ার আসছে। বেগে একটি পাথরকে উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি কত সময় পরে ভূপৃষ্ঠে ফিরে আসবে? হ্যাঁ, তো আলটিমেটলি এখানে অ্যাকচুয়ালি কি জানতে চাইছে? উপরে উঠতে সময় নাকি উপরে উঠা প্লাস নামার সময়, দুইটা জানতে চাইছে না, উপরে উঠা প্লাস নামার সময়। আচ্ছা, সো আমি এটাকে দুই ভাবে দেখাই, ঠিক আছে। প্রথমত তুমি যখন এইদিকে উপরে উঠতে সময়, যেটা একটু আগেই শিখাইছি, একটু আগে সময়টা কি শিখাইছি, টি ইকুয়াল টু v0/g, এটা শুধুমাত্র এই যে উপরে উঠতে সময়, উপরে উঠার সময় যদি করো তাহলে কি 9.8 বাই কত? 9.8, দ্যাট মিনস কত? 1 সেকেন্ড। দ্যাট মিনস এটা একটা 1 সেকেন্ড উঠতে। দেন নামতে আবার কি সময় লাগবে না? নামতে আবার সময় লাগবে। কত সময় লাগবে? সিমেট্রিক 1 সেকেন্ডই লাগবে, তাই তো? দ্যাট মিনস টোটাল আসবে কত? 2 সেকেন্ড। এটা একটা উপায়। হ্যাঁ, আরেকটা উপায় দেখাই, যারা প্লাসের মাধ্যমে করতে চাও। বিচরণ কালের সূত্র ডিরেক্টলি মুখস্থ রাখতে হয় নাকি? 2v0 sin থিটা বাই জি। খাড়া উপরের দিকে যদি ছুঁড়ে মারি একটা জিনিসকে, তাহলে এটা কত কোণ? 90 ডিগ্রি কোণ। সো 90 ডিগ্রি থিটার ভ্যালু, তাই তো? থিটার ভ্যালু 90 ডিগ্রি বসাই দাও, 90 ডিগ্রি বসাই দিলে থাকে কি? 2v0/g, রাইট? সো v0/g 9.8, 9.8 কাটাকাটি একই ভ্যালু, তো থাকবে কত? 2। তাহলে এখানে অ্যান্সার কত? 2 সেকেন্ড। কেমন? এখানে অ্যান্সার কত? 2 সেকেন্ড। কেমন? বুঝছো? তাহলে এখানে অ্যান্সার আসতেছে কত? 2 সেকেন্ড। ওকে,
তাহলে এই ম্যাথে যারা যারা টু দাগাইছো বেশিরভাগই টু দাগাইছো, থ্যাংক ইউ, সবাই পারছো অ্যাকচুয়ালি, এই সবাই একটা নাম্বার পেয়ে ফেলছো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাইট? ওকে, 2 সেকেন্ড চলে আসছে। এবার চলো এই প্রবলেমটা দেখি। একটি পাথরকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি কত সময় পরে ভূপৃষ্ঠে ফেরত আসবে? এটা আগের ম্যাথটাই, তাই না? এটা আগের ম্যাথটাই, এটা ফুললি আগের ম্যাথটা, একদম ভ্যালু অর্ধেক করে দিলি। দেখছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16-17 সালে ওইটা আসে নাই তো কি হয়েছে, 11, 12, 12, 13টা আসে নাই তো কি হয়েছে, একই জিনিস আসছে, মানটা চেঞ্জ করে দিচ্ছে জাস্ট। এখানে আগে ছিল 9.8, এখানে 4.9, একই কথা। সো আমি প্লাস একটা দিয়ে করতে পছন্দ করি, 2v0 sin থিটা বাই জি। আমি জানি এই পোর্শনটা হয়ে যাবে 1 যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, যেমন এখানে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে আমি এই জায়গাটার মধ্যে ভ্যালু বসিয়ে দিব। তাহলে 2 × 4.9 ডিভাইড বাই 9.8, দ্যাট মিনস থাকবে কত, 1। তাহলে এখানে অ্যান্সার কত আমার 1, এখানে অ্যান্সার কত, তাহলে আমার 1, ঠিক আছে? তো এখানে অ্যান্সার তাহলে আমার কত আসবে, 1 আসবে, মানে সি। ওকে, ক্লিয়ার? একই প্রবলেম দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি কিন্তু এই প্রবলেমগুলো বারবার একই সাথে দিচ্ছি কেন, তোমরা যেন ট্রেন্ডটা বুঝো, প্রশ্ন নতুন হয় নাই, একই প্রশ্নই আসছে ঘুরাই ফিরে, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা চলে যাই আমাদের এরপরে, তাহলে এটা 1, ঠিক আছে? এবার এটা দেখি, মেডিকেল 15-16 সালে একটা প্রশ্ন আসছে, একটি বল 19.6 মিটার পার সেকেন্ড গতিতে সোজা উপরে ছোড়া হলো, এটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারবে? একটা বলকে সোজা উপরে ছোড়া হয়েছে, এটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারবে জানতে চাইছে, এটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারবে। সেম ভাবে আমরা যদি করি h = কি, u²/2g, একবারে লিখলে, হ্যাঁ, এখানে u এর ভ্যালু সেম আর কি, এটা করছিলাম একটা, একই টাইপের আসছে, 2 × 9.8 19.6, তাই ডি নাম্বার। কেমন? তাহলে এইটা হচ্ছে কি আমাদের এই ম্যাথের অ্যান্সার, ঠিক আছে? ওকে, তাহলে এবার চলো আমি একটু ডিফারেন্ট টাইপ, আমাদের পরন্ত বস্তু রিলেটেড টার্মটা শেষ হয়ে গেছে, তাহলে আমি অন্য স্লাইডটা একটু ওপেন করি। পরন্ত বস্তুর স্লাইড আমাদের ডান, এবার অন্য একটা স্লাইড আমি একটু ওপেন করি। আমাদের প্রাসে যাব, দেন কৌণিক গতি যাব। পরন্ত বস্তু আমাদের হয়ে গেছে, এবার প্রাস আর কৌণিক গতি।
ওকে, প্রাসের স্লাইডটা ওপেন করে ফেললাম ভাইয়া, এখন ইয়াটা কানেক্ট করি। ওকে, তাহলে প্রাসের বেসিকের স্লাইডটা একটু ওপেন করে ফেললাম যেন তোমাদের দ্রুত করে একটু প্রাসের বেসিকটা দেখায় আসতে পারি, তারপরে আমরা বাকিটাতে চলে যাব। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা দেখি প্রথমতই প্রাস কি একটা দ্বিমাত্রিক গতি, রাইট? মানে খুব সহজে বলতেছি, আমি কিন্তু খুব ডিটেলসে ব্যাখ্যা করছি না, কারণ এটা এমসিকিউ ক্লাস, বেসিক পড়াচ্ছি না আমি ওরকম করে, বাট যতটুকু দরকার আর কি জানা এমসিকিউর জন্য। সো একটা দ্বিমাত্রিক গতি অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করব, সেই যে গতিপথ অনুসরণ করবে সেই বস্তুটাকে, এই যে এখানে বাস্কেটবলটাকে আমরা বলবো কি প্রাস, ঠিক আছে? ডেফিনিশন এখানে দেওয়া আছে, সো ডেফিনিশনটা আমাদের সাধারণত লাগবে না। অ্যাংরি বার্ডের একটা উদাহরণ দেখালাম। এই জিনিসগুলো ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউর জন্য। প্রাসের গতি সংক্রান্ত বৈশিষ্ট্য, প্রথমত একটা দ্বিমাত্রিক গতি, দ্বিতীয়ত একই তলে ঘটে, একটা সুনির্দিষ্ট তলে ঘটতেছে, মানে এই যে যেমন আমার এখানে হোয়াইট বোর্ডের বা স্মার্ট বোর্ডের তলে ঘটতেছে। গতিপথ পরাবৃত্তাকার, এটা নিয়ে হাজার হাজার জায়গায় কনফিউশন। এটা নিয়ে কনফিউশন হওয়ার কারণ হচ্ছে যে বিভিন্ন বইতে বিভিন্ন রকমের দেওয়া। আমি কারেক্টটা বলি, পরাবৃত্তাকার, প্যারাবলিক, পরাবৃত্তাকার, পরাবলিক, অধিবৃত্ত শেপ না, যে জায়গায় অধিবৃত্ত আছে ভুল, অধিবৃত্ত শেপ হবে না, পরাবৃত্তাকার। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মুখস্থ করে ফেলো। প্রাসের গতি পরাবৃত্তাকার, প্রাসের গতি পরাবৃত্তাকার, প্রাসের গতি প্যারাবলিক, ঠিক আছে? এটা যে জায়গায় হাইপারবলিক আছে সে জায়গায় ভুল আছে, ঠিক আছে? সো কয়েকটা বইতে আছে আমি জানি, তোমরা রেফারেন্সও দেখাইতে পারো যে এখানে হাইপারবলিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পরাবৃত্তাকার। ওকে, এরপর এটা কি সমতরণ বিশিষ্ট, সমতরণ থাকবে এখানে, ঠিক আছে? অসমতরণ না। তো এই কয়েকটা রাশি, এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক নয়, এই চারটা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। এই চারটা বৈশিষ্ট্য কি করতে হবে? মাথায় রাখতে হবে। অ্যান্ড এই সূত্রগুলা একমাত্রিকের জন্য প্রযোজ্য, তাই এখানে খাটে না। সো আমি আর থিওরি ডিরাইভেশনে যাচ্ছি না, জাস্ট এখানে কয়েকটা জিনিস একটু বলে রাখতেছি ভাইয়া। পাল্লা আসলে জিনিসটা কি? এই জায়গা থেকে যদি ছুঁড়ে মারি, এই জায়গা পর্যন্ত আসলে সে কতটুকু দূরত্ব সরে গেছে সেটাকে আমরা বলবো কি পাল্লা। এখান থেকে ছুটে মারলে সেই জায়গায় আসলে কতটুকু দূরত্ব সরে গেছে এটাকে বললে, এটা হচ্ছে আমার কি পাল্লা। একই সমতলে যেই বিন্দুতে ফেরত আসে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব। বাট যখন আমরা এখান থেকে ছুড়ে মারছি, দেখো এইটার ক্ষেত্রে ছুড়ে মারছি কি এখান থেকে, পড়ছে কোথায়? মাটিতে, রাইট? পড়ছে কোথায়? সে মাটিতে। তাহলে এইটা এই জায়গায় কিন্তু পড়তে পারে না, এই জায়গায় কোনো কি ছিল না, ভূমি ছিল না, কোনো সাপোর্ট ছিল না তার, সে তাই নিচে এই জায়গায় পড়ছে যে। তাহলে পাল্লা কিন্তু এতখানি ভাইয়া, ঠিক আছে? এটা হচ্ছে পাল্লা, কিন্তু এই যে এই রাশিটা, এটা কিন্তু অনুভূমিক পাল্লা। কেমন? এটা হচ্ছে অনুভূমিক পাল্লা, এটাও অনুভূমিক পাল্লা। আর যদি শুধু পাল্লা বলো, পাল্লা হচ্ছে এতখানি, এই যে এখান থেকে এতটুকু, ঠিক আছে? এইটাকে কি বলবো? অনুভূমিক পাল্লা। আর পাল্লা কি? এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত, ঠিক আছে? আমাদের বইগুলোতে সাধারণত অনুভূমিক পাল্লা যদি বের করতে বলে, তাহলে আমরা আসলে কি এতটুকু বের করতেছি, সেই যে জায়গায় পড়তেছে সেটা না, ঠিক আছে? আর এগুলো নিয়ে কারো যদি বেসিকের দরকার পড়ে, আমি স্লাইডটা দিয়ে দিব, এক্সপেরিমেন্ট বাটনে ক্লিক করবা, এইগুলা আমারই নেওয়া ভিডিওতে ডিটেলসে ব্যাখ্যা থাকবে, আমারই নেওয়া ভিডিওতে ডিটেলসে ব্যাখ্যা থাকবে। যদি কারো বেসিক জানা দরকার পড়ে, জাস্ট ওখানে ক্লিক করলেই হবে, ঠিক আছে? সর্বোচ্চতা যতটুকু উপরে উঠেছে, উড্ডয়নকাল এখান থেকে এই পর্যন্ত যেতে সময়, পতনকাল এখান থেকে এই পর্যন্ত নামতে সময়, ঠিক আছে? পাল্লা কি এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এটা অনুভূমিক পাল্লা, এটা অনুভূমিক পাল্লা। আর শুধু পাল্লা বললে এই জায়গা থেকে এই পর্যন্ত, এখানে যাহাই অনুভূমিক পাল্লা তাহাই পাল্লা। আর এখানে অনুভূমিক পাল্লা এতটুকু, আর শুধু পাল্লা এতটুকু। ওকে, তাহলে এবার প্রাসের গতির সমীকরণ, সূত্র ডিরাইভেশনে যাচ্ছি না, জাস্ট উপাংশগুলো দেখব আমরা। ভি নট বলতে কি বোঝাচ্ছি? প্রাসের আদিবেগ, এটা দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ যেটা, এটা হচ্ছে আমার ভি নট কস থিটা, থিটা হচ্ছে নিক্ষেপণ কোণ, আর এটা হচ্ছে কি আমার ভি নট সাইন থিটা, ঠিক আছে? ভি নট কস থিটা অনুভূমিক উপাংশ, ভি নট সাইন থিটা উলম্ব উপাংশ। কার উপাংশ? আদিবেগের। এবার আসি, একটা নির্দিষ্ট সময় টি পরে তার বেগ হয়েছে ভি, ওই ভিটা ভূমির সমান্তরালের সাথে আলফা কোণ করে আছে, তাহলে এই ক্ষেত্রে তার অনুভূমিক উপাংশ হচ্ছে ভি কজ আলফা। শেষ বেগের অনুভূমিক উপাংশ, শেষ বেগের উলম্ব উপাংশ ভি সাইন আলফা, ঠিক আছে? ত্বরণ সব সময় নিচের দিকে কাজ করে, দ্যাট মিন্স এই ত্বরণ জি এর অনুভূমিক বরাবর উপাংশ কত? শূন্য। শূন্য কেমনে আসলো? জি কজ 90, কারণ এই কোণটা কত? 90 না, 90 ডিগ্রি। অনুভূমিক বরাবর যদি উপাংশ নাও, যেই দিক বরাবর উপাংশ নিতে হয় সেই দিক বরাবর কি? cos 90, তো cos থিটা, রাইট? তাহলে জি cos 90, cos 90 এর ভ্যালু 0, তাই এটা 0। সব সময়ই প্রাসের ক্ষেত্রে অনুভূমিক বরাবর ত্বরণ কত? 0। অনুভূমিক বরাবর ত্বরণ কত? 0 যদি সাধারণ প্রাস হয়।
আমরা আবার ইঞ্জিনিয়ারিং এর জন্য একটু স্পেশাল কয়েকটা প্রাস পড়াই, সেটা হচ্ছে যে হেলানো তলে প্রাস। হেলানো তলে প্রাস নরমালি লাগবে না, ডিউর ক্ষেত্রে তো লাগবে না বলা যায়, সো ওইগুলো পড়া লাগবে না। ওই ক্ষেত্রে জি এর হেলানো তল বা অনুভূমিক বরাবর উপাংশ আলাদা আসে, এখানে একটা অন্য মান আসে, এখানে একটা অন্য মান আসে, হেলানো তল বরাবর নিচে, হেলানো তল বরাবর, ওইগুলো লাগবে না ডিউর জন্য, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আমরা এই জিনিসটা কি করব, মাথায় সেট করে ফেলবো যে এই জিনিসটা যে অনুভূমিক বরাবর জি এর উপাংশ কত, 0, কেমন? আচ্ছা, তাহলে ফর্মুলাগুলোতে আসি এবার ভাই একে একে। সো সূত্রগুলোতে খেয়াল রাখবো, সূত্রগুলোতে আমরা এই যে সূত্রগুলো দাঁড় করাইছি 4টা সূত্র একটু লিখে ফেলতে হবে, সবাই যারা ক্লাসে আছো খাতায় একটু লিখে ফেলতে হবে 4টা সূত্র। এই 4টা সূত্রতে ভি সাইন আলফা, আমরা এই সূত্রগুলো কোথায় ধরি, উপরের দিকে প্লাস ধরি। এই সূত্রগুলো ডিরাইভ করা হয়েছে কিভাবে, উপরের দিকে প্লাস ধরে। যারা ডিরাইভেশন চাও তারা এক্সপেরিমেন্ট বাটনে ক্লিক করলে ক্লাস শেষে ডিরাইভেশন পেয়ে যাবা, আমারই নেওয়া। সো উপরের দিকে প্লাস ধরে এই সূত্রগুলো দাঁড় করানো হয়েছে, ঠিক আছে? তাই এই সূত্রগুলোতে ভি সাইন আলফা এইটার ভ্যালুটা কি আসবে, যদি ধনাত্মক আসে তাহলে কি বুঝবা যে এটা উপরের দিকে আছে। ওয়াই যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে বুঝবা কি এটা উপরের দিকে আছে, কেমন? যদি নেগেটিভ আসে, ভি সাইন আলফার ভ্যালু নেগেটিভ আসে হিসাব করে, তাহলে বুঝবা কি নিচের দিকে পড়তেছে, কেমন? আচ্ছা, তো এই সূত্র চারটা একটু লিখে ফেলো। লিখতে লিখতে ভাইয়া একটা জিনিস একটু দেখো, একটা প্রাস এইভাবে এসে পড়তেছে। এখন এইভাবে এসে পড়ার মুহূর্তে তুমি এটারে দুই টুকরা করলা, এই অংশটাতে সে কি বেগগুলা, তার বেগগুলা কি উপরের দিকে, এই যে ভি গুলা কি এরকম উপরের দিকে, স্পর্শক বরাবর হয় না ভি উপরের দিকে, এই বরাবর তার ভি গুলা কি এইভাবে, রাইট? এই ডান পাশের অংশগুলাতে তুমি যদি ভি সাইন আলফা মাপো না, সাইন আলফা পাবা নেগেটিভ। বাম পাশের অংশগুলোতে তুমি যদি ভি সাইন আলফা মাপো না, তাহলে পাবা কি পজিটিভ। একটা বেসিকের জিনিস বললাম, কখনো যদি হিসাব করে ম্যাথে ভি সাইন আলফা পজিটিভ পাও তাহলে তুমি বুঝবা কি এটা সর্বোচ্চ উচ্চতার বাম পাশে আছে, অর্থাৎ এটা এখনো ফ্লাইট টাইমে আছে। এটা এখনো কি ফ্লাইট টাইম, উড্ডয়নকাল। আর যদি তুমি ভি সাইন আলফার ভ্যালু মাইনাস পাও তাহলে তুমি কি বুঝবা এটা ল্যান্ডিং পিরিয়ড বা ল্যান্ডিং টাইমে আছে, পতনকালের সময় আছে, মানে পতিত হচ্ছে, ঠিক আছে? এটা আমার কি উড্ডয়নকাল, এটা আমার কি পতনকাল। এখানে একটা ওয়ার্ড তোমাদের কনফিউশন করবে, সেটা আমি একটু বলে রাখি। উত্থান, এটাকে উত্থান কাল বলো, উড্ডয়ন না, সরি, এটা উত্থান। এটা হচ্ছে উত্থান পিরিয়ড, বাংলা লিখতে পারি না, উত্থান কাল। এটা হচ্ছে পতন। আর উড্ডয়ন, কথাগুলো কিন্তু ভিন্ন। উড্ডয়নকাল মানে কি, উড্ডয়নকাল মানে পুরাটা, এখান থেকে এতটুকু পুরাটা, এটা হচ্ছে উড্ডয়নকাল। উড্ডয়নকাল মানে উঠা না, কিন্তু উড্ডয়নকাল মানে উড়ার সময়। এখানেও সে উড়ে বাতাসে, এখানেও সে উড়ে, পতনকালের সময় কিন্তু সে উড়ে বাতাসে আছে, বায়ুতে আছে, রাইট, উঠতেছে। সো উড্ডয়নকাল ইজ পুরাটা, আর উত্থানকাল এই অর্ধেকখানি, পতনকাল এই অর্ধেকখানি। এই জায়গাটায় ভাষাগত একটা সমস্যা হইতে পারে। উড্ডয়নকাল তার মানে কোনটা, উড্ডয়নকাল যেই কথা, বিচরণকাল একই কথা, কেমন? উড্ডয়নকাল আর বিচরণকাল একই কথা। আর উত্থানকাল কিন্তু আরেক জিনিস। উত্থানকাল কি টি প্রাইম বা ক্যাপিটাল টি বাই 2, অর্ধেক। এটা কি অর্ধেক, ক্যাপিটাল টি এর অর্ধেক, ক্যাপিটাল টি দিয়ে বিচরণকাল বুঝাই আমরা। পতনকালও কি টি প্রাইম বা টি ডাবল প্রাইম, এটাও কি বিচরণকালের অর্ধেক যদি সিমেট্রিক ঘটনা হয়, কেমন? ঠিক আছে, বুঝছো? এটা একটা বেসিকের জিনিস, এই জায়গায় এটা মাথায় রেখো। ভাষা দিয়ে অনেকেই প্যাচ লাগাই ফেলতে পারো, কেমন? আর এই সূত্র চারোটা একটু লিখে রাখো ভাইয়া, এই সূত্র চারোটা একটু লিখে রাখো, এটা 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 এটা। প্রাসের একটা সুনির্দিষ্ট সময় পরে অনুভূমিক বেগের সূত্র, প্রাসের একটা সুনির্দিষ্ট সময় পরে উলম্ব বেগের সূত্র, প্রাসের একটা সুনির্দিষ্ট সময় পরে অনুভূমিক দূরত্বের সূত্র, প্রাসের একটা সুনির্দিষ্ট সময় পরে উলম্ব উচ্চতা সূত্র। লিখা হইলে ভাইয়া বইলো, এই পেজে যা আছে সেটা লিখা হইলে আমাকে একটু বইলো, এই পেজে যা আছে সেটা লিখা হইলে আমাকে একটু বইলো। এইখানে লিখা হইলে আমাকে একটু বইলো ভাইয়া। লেখা হয়েছে? থিটা কিসের কোণ? থিটা হচ্ছে এই যে এই কোণটা,
এই কোণটা থিটা, নিক্ষেপণ কোণ। থিটা কি? নিক্ষেপণ কোণ। কেমন? ওকে, তাহলে চলো এবার আমরা চলে যাই আমাদের সামনে। এই সূত্রের ডেরিভেশনগুলো কেউ চাইলে ক্লাস শেষে এক্সপ্লেন মি বাটনে ক্লিক করলেই সূত্রের ডেরিভেশন পেয়ে যাবা। এখন আমরা এমসিকিউ করব এই সূত্রগুলো কাজে লাগাই। এমসিকিউতে আমাদের ডেরিভেশনগুলো ওইরকম লাগে না আলাদা করে। আচ্ছা, এবার আরো কিছু সূত্র শিখে যাই একটু যাওয়ার আগে। প্রাসের এই যে সূত্র দুইটা, সূত্র চারোটা শিখছে না, এগুলো হচ্ছে সাধারণ সূত্র। এই সূত্র চারোটার 3 নম্বর সূত্র আর 4 নম্বর সূত্র মিলাইলে এই সূত্রটা আসে। কিভাবে আসে এটা একটু বলে দিই। 3 নম্বর সূত্রে টি আসে না? টি আসে। এই সূত্রটা, কালারটা চেঞ্জ করি, এই সূত্রটা টি ইকুয়াল টু, তুমি যদি এটা লেখো এক্স বাই ভি নট কস থিটা, এটা লিখো। এন্ড এই টি এর জায়গায় এক্স বাই ভি নট কস থিটা এই যে এখানে বসায় দাও, আর এখানে টি স্কয়ারের জায়গায় বসায় দাও। যদি এই জিনিসগুলো যদি এই দুইটা জায়গায় বসায় দাও, তুমি এখানে কি করলা? টিটার এক পাশে করলা, এই টি এর বদলে যে জিনিসটা পাইছো এক্স বাই ভি নট কস থিটা, এটাকে তুমি এইখানকার টি এখানকার টি স্কয়ারের জায়গায় বসাই দিলা। বসাই দিলে তুমি কি পাবা? বসাই দিলে তুমি এই জিনিসটা পাবা। বসাই দিলে তুমি কি পাবা? বসাই দিলে তুমি হিসাব করলে এই যে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা এরকম করে এই জিনিসটা পাবা। এই সূত্রটাকে আমরা বলি প্রাসের সঞ্চার পথের সমীকরণ। মানে কি? এই সূত্রটার ম্যাজিকটা হচ্ছে যে কোনো এক্স এর ভ্যালু দিলে সেইটার জন্য ওয়াই এর ভ্যালু কত তুমি পেয়ে যাবা। যে কোনো ওয়াই এর ভ্যালু দিলে সেটার জন্য এক্স এর ভ্যালু কত তুমি পেয়ে যাও। দ্যাট মিনস এই যে প্রাসটা যাচ্ছে, এই প্রাসের গতিপথের বিভিন্ন পয়েন্টের স্থানাঙ্ক x1 y1, x1 মানে কি? যতখানি ডানে গেছে। y1 মানে কি? যতখানি উপরে উঠছে। যে কোনো পয়েন্টের একটা স্থানাঙ্ক জানলে আরেকটা স্থানাঙ্ক কি করা যাবে? বের করা যাবে, যদি তুমি এই রাশিমালাগুলো পারো। এই যে ভি নট থিটা, এই দুইটা জিনিস জানো। কেমন? এই সম্পর্কটাকে থেকেই জানা যায় আসলে প্রাসের গতিপথটা পরাবৃত্তাকার। প্রাসের গতিপথটা পরাবৃত্তাকার কেন? কারণ এইখানে এই সম্পর্কটার মধ্যে ধ্রুবক টান, যে একটা প্রাসকে যখন নিক্ষেপ করা হয়ে যাবে, একটা প্রাসকে যখন নিক্ষেপ করা হয়ে যাবে তখন কি এটা লক হয়ে গেল, ফিক্সড হয়ে গেল, এটা লক হয়ে গেল, ফিক্সড হয়ে গেল, এটা লক হয়ে গেল। যখন তুমি প্রাসে ছুঁড়ে মারছো, ছুঁড়ে মারার পরে কি তুমি থিটা চেঞ্জ করতে পারবা? ছুঁড়ে মেরে ফেলছো, ছুঁড়ে মারার পরে যেই কোণগুলো সে করবে এগুলো তো আলফা, এগুলো তো থিটা না, এগুলো আলফা। ছুঁড়ে মারার পরে থিটা ফিক্সড হয়ে গেছে, ভি নট ফিক্সড হয়ে গেছে। যত বেগে ছুঁড়ে মারছো, যত কোণে ছুঁড়ে মারছো, এগুলো ফিক্সড হয়ে গেছে ছুঁড়ে মারার পর। এই ফিক্সড যে রাশিমালাগুলো হয়ে গেছে, দ্যাট মিনস এইটা আর এখানে ফিক্সড কে হয়েছে, এখানে ফিক্সড হয়েছে যে এটা। এই রাশিমালাগুলোকে, এটাতে যদি তুমি ধরো বি, এন্ড এইটাকে তুমি ধরো সি, তাহলে তুমি একটা সমীকরণ পাও। কেন বি ধরছো, কেন সি ধরছো? কারণ এটা ধ্রুবক। ধ্রুবক মানে কি? একটা মান আসবে, মানটারই ধরলাম বি। এটা তো ধ্রুবক, একটা মান আসবে, মানটারই ধরলাম কি সি। প্রাস ছুড়ে মারার পরে ভি নট আর থিটা কি হয়ে যায়? ফিক্স হয়ে যায়। তাহলে এই যে y = bx - cx স্কয়ার, এটা কি পরাবৃত্তের সাধারণ সমীকরণ, রাইট? পরাবৃত্তের একটা সাধারণ সমীকরণের রূপ, রাইট? তো এই সমীকরণটা থেকেই বোঝা যায় প্রাসের গতিপথ কি পরাবৃত্তাকার বা প্যারাবোলিক। ঠিক আছে? ওকে, সো এইটা প্রাসের ক্ষেত্রে কি আমরা একটা সঞ্চার পথের সমীকরণ তাই বলে থাকি। সঞ্চার পথ মিন্স হচ্ছে যে কোনো একটা স্থানাঙ্কের এগেইনস্টে তুমি আরেকটা স্থানাঙ্ক পেয়ে যাবা। যে কোনো ভুজের মান দিয়ে কোটির মান, কোটির মান দিয়ে ভুজের মান পেয়ে যাবা। ঠিক আছে? সঞ্চার পথ নিয়ে সরল রেখায় তোমাদের অনেক পড়াশোনা আছে, রাইট? বৃত্তের সঞ্চার পথ, অনেকগুলো সঞ্চার পথ। আচ্ছা, এটা থেকেই আরেকটা ভার্সন কি এটা আসে, x = tan থিটা। কিভাবে আসে সেটাও আমি দিয়ে দিচ্ছি, যাদের দেখতে ইচ্ছা এখান থেকে দেখে নিতে পারো। জাস্ট কমন নেওয়া হয়েছে, আর কিছুই না। জাস্ট কমন নেওয়া হয়েছে, কমন নিয়ে যে এই স্টেপগুলো শেষে এইটা আসছে। ঠিক আছে? কমন নেওয়ার পরে এই স্টেপগুলো শেষে এইটা আসছে। ঠিক আছে? আর এর সূত্র এখনো দেখিনি, একটু পরে দেখবো, তখন বুঝতে পারবা। এখানে g/v0² sin 2 থিটা না, আর এর সূত্র হচ্ছে r = v0² sin 2 থিটা বাই g। একটু পরে আসতেছে, এটা নিয়ে চিন্তার কারণ নেই, একটু পরে আসতেছে এই সূত্রটা। তো এই পেজে যে সূত্রগুলো আছে ভাইয়া লিখে ফেলো, এই লাইনটা লিখে ফেলো, এই লাইনটা লিখে ফেলো। এগুলো লাগবে না, এটা আমি সাইড দিয়ে দিব, পরে দেখে নিও ডেরিভেশনটা। এই সূত্রটা একটু লিখে ফেলো। মোটামুটি যত রকমের এমসিকিউ আসা সম্ভব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেগুলোর জন্য যা যা লাগে সেগুলোই আমি এখানে ম্যাটেরিয়ালস হিসেবে দিয়ে রাখতেছি। জাস্ট একবার রিভাইজ দিয়ে যাবা পরীক্ষার আগে, তাইলেই হবে। জাস্ট একবার পরীক্ষার আগের দিন রাতে রিভাইজ দিয়ে যাবা, এখানে যা যা দিয়ে যাচ্ছে সবগুলো, তাইলেই আমার মনে হয় না আর এমসিকিউতে কোথাও কিছু করা লাগবে, এটা এইচএসসি হোক বা ইয়া হোক। তাহলে এই লাইনটা লেখা হয়েছে y = x tan θ - gx² 2 v0² cos² θ, অথবা x = tan θ 1 - x/r। ডিরেক্ট সূত্র কিন্তু আমাদের আসে। যেমন প্রথম প্রবলেম আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 11-12 সালে আসছে।
তির্যকভাবে বাধাহীনভাবে নিক্ষিপ্ত একটি বস্তুর গতিপথের সমীকরণ কোনটা? আমরা একটু আগে দেখছি এটা হয়, রাইট? আমরা এরকম দেখছিলাম y = bx - cx²। ওইটা ডিপেন্ড করে যে তুমি যদি মাইনাস সিটারই একটা ধ্রুবক ধরো তাহলে এটাই ধরা যায় আর কি, bx মানে c এর ভেতরেই মাইনাসটা আছে, c এর ভেতরেই মাইনাস ভ্যালু আছে, তাহলে কি ঠিক আছে? তাহলে উত্তর দেখাবো কোনটা? এটা c এর ভেতরেই মাইনাস মানটা আছে, ঠিক আছে? তো ধ্রুবকের ভেতরেই মাইনাসটা ধরে ফেলতে পারো, ঠিক আছে? তাহলে bx + cx² y = এটা। সো এটা হচ্ছে উত্তর হবে কেমন? তির্যকভাবে বাধাহীন পথে নিক্ষিপ্ত একটি বস্তুর গতির সমীকরণ কোনটা, মানে প্রাসের সমীকরণ কোনটা? প্রাসের সমীকরণ এটা, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কি আমার এই এমসিকিউটার উত্তর। বললাম না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খালি সূত্র আসে, এই যে সূত্রটা আসছে, ঠিক আছে? সো y = bx + cx²। এরপরে দ্বিতীয় প্রশ্ন, প্রাসের গতিপথ কিসের উপর নির্ভর করে? গতিপথ কি, যে y আর x কিসের উপর নির্ভর করে? ওই যে একটু আগে আমি না লিখে একবারে চলে যাই, কি আছে এখানে? y এর ভিতরে কি আছে? থিটা আছে, v0 আছে, রাইট? সো নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ বেগ, এই দুইটা জিনিসের উপর কি করে? প্রাসের গতিপথ নির্ভর করে। জিও আছে, রাইট? জি আছে না, এই যে গতিপথের সমীকরণ, জিও আছে, ঠিক আছে? তাহলে আমরা কয়টা দেখাবো? নিক্ষেপণ কোণ, উত্তর হচ্ছে নিক্ষেপ করে নাকি করে না? করে। এটার উপরে করে। থিটা, v0, জি, সবগুলা উত্তর হবে। উত্তর হবে কি? সবগুলা। এখানে উত্তর হবে তাহলে আমাদের সবগুলা, কেমন? ঠিক আছে, এখানে উত্তর কি? সবগুলা। y এর সমীকরণটা দেখবা সঞ্চার পথের যেগুলো আছে ওইগুলোর উপর নির্ভর করে, ঠিক আছে? ওকে, এবার আমি চলে যাই আমাদের এরপরের প্রবলেম। তাহলে এখানে উত্তর হচ্ছে সবগুলা। এবার এরপরের প্রবলেম, প্রাসের গতিপথ যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ। প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ একটু আগেই ভাইয়া পড়াইছি। যে কোনো সময় এই যে প্রাসটা যদি এটা হয়, এখানে ত্বরণ জি নিচের দিকে, এখানেও ত্বরণ জি নিচের দিকে, এখানেও ত্বরণ জি নিচের দিকে। তো ত্বরণ জি যদি নিচের দিকে হয় তাহলে এই বরাবর উপাংশগুলো কি হবে? এই বরাবর এটা কি? 0ই হবে, জি cos 90। এই বরাবর কি হবে? 0ই হবে, জি cos 90। এই বরাবর কি হবে? 0ই হবে, জি cos 90, কারণ কোনগুলো তো 90 করে, আমি একটু আগেই বলছি এটা, ঠিক আছে? যে কোনো বিন্দুতেই তুমি নাও না কেন, সব জায়গাতেই কি? শূন্য। সব জায়গাতেই কি আসবে? শূন্য আসবে, কেমন? সব জায়গাতেই আমার শূন্য আসবে, ঠিক আছে? এটা মেরিন একাডেমিতে এটা আসছিল। আমার কিন্তু টার্গেট ছিল মেরিন ইঞ্জিনিয়ারিং, বুয়েটের পরে টার্গেট ছিল আমার মেরিন ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল। মেরিন ইঞ্জিনিয়ারিং ভালো লাগতো এর জন্য আমার, সেটা তো যে মনে হতো যে থ্রিলিং একটা লাইফ, সাগরে থাকবে 7 মাস 8 মাস। মেরিন ইঞ্জিনিয়ারিং এর লাইফ সম্বন্ধে জানতে চাও? আমি যতটুকু জানি সেটার লোকেই বলি, যদিও আমি সব জানি না। মানে 7 মাস 8 মাস তোমার দেখা যাবে কি এই বন্দর থেকে ওই বন্দর, এই বন্দর থেকে এই বন্দর, মানে মোটামুটি 7-8 মাস তুমি সাগরে, অ্যান্ড বাকি 3-4 মাস তোমার বন্ধ, টোটালি বন্ধ। অ্যান্ড ইনকাম অনেক বেশি মেরিন ইঞ্জিনিয়ারদের নর্মালি। তো বাংলাদেশে এখন মেরিন ইঞ্জিনিয়ারিংদের চাকরি কম, এটা আমি শুনতেছি, ক্রাইসিস নাকি আছে, মানে চাকরি খুব কম এখন বাংলাদেশে, মেরিন ইঞ্জিনিয়ারিং স্কোপ কম, এর জন্য অনেকে কম হয়ে যেতে। কিন্তু আগে যারা মেরিন ইঞ্জিনিয়ার খুবই হাই স্যালারি, কারণ কন্ট্রাক্টে যাইতো বিভিন্ন কান্ট্রির সাথে, যে 8 মাসের কন্ট্রাক্ট, 7 মাসের কন্ট্রাক্ট, এরকম কন্ট্রাক্টে যাইতো। সো আমার টার্গেট ছিল যে ইঞ্জিনিয়ারিং যদি বুয়েট যদি না হয় তাহলে আমি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। ওকে, সো মেরিন ইঞ্জিনিয়ারিং একাডেমিতে এই প্রশ্নটা ছিল। মেরিন ইঞ্জিনিয়ারিং একাডেমিতে প্রশ্ন খুবই সহজ হয়, আমার মতে। ফিজিক্স কেমিস্ট্রিতে একদম ফুল মার্কস পাওয়া একদম ইজি। এরপরে আসতেছি সর্বোচ্চ উচ্চতায় ফর্মুলা। আমরা দ্রুত ফর্মুলাগুলো দেখেছি, একটু ফর্মুলা লিখে ফেলো তোমরা। সর্বাধিক উচ্চতায় উঠতে ফর্মুলা টি প্রাইম ইকুয়াল টু v0 sin θ বাই জি। জাস্ট গ্রিন মার্কটা লিখবা, সব লেখা দরকার নেই, জাস্ট গ্রিন মার্কটা লিখবা। টি প্রাইম ইকুয়াল টু v0 sin θ বাই জি। সর্বাধিক উচ্চতায় উঠতে এই যে এখান থেকে এখানে যাইতে কত সময় লাগবে? v0 sin θ বাই জি পরিমাণ সময় লাগবে, ঠিক আছে? লিখছো সর্বাধিক উচ্চতায় উঠতে সময়, বা এটাকে কি বলা যায়? উত্থান কাল, ঠিক আছে? এখানে এটাকে কি বলা যায়? উত্থান কাল। এখানে এই জায়গাটা একটু ঠিক করে দিই ভাইয়া, এই জায়গাটা একটু ঠিক করে দিই। ওকে, এটা এখানে কপি যাবে। ঠিক আছে,
ওকে, তাহলে আমাদের এইটার ফর্মুলা কি, টি প্রাইম ইকুয়াল টু ভি নট সাইন থিটা বাই জি, ভি নট সাইন থিটা বাই জি। ওকে, আচ্ছা যদি ঘটনাটা সিমেট্রিক হয় তাহলে উত্থান কাল যেটা পতন কাল সেই একই হবে। সো যদি সিমেট্রিক হয় তাহলে উত্থান কাল আর পতন কাল দুইটার ভ্যালু কি আসবে, সমান সমান আসবে, দুইটার ভ্যালু একই আসবে, টি প্রাইম ইকুয়াল টু টি ডাবল প্রাইম। ঠিক আছে, তাহলে পতন কালের ফর্মুলাও কি এই একই, পতন কালের ফর্মুলাও কি একই, ভি নট সাইন থিটা বাই জি। ওকে, আচ্ছা তাহলে এই দুইটা ফর্মুলা আই গেস তোমাদের লেখা হয়েছে, উত্থান কাল আর পতন কাল দুইটার ফর্মুলা একই। এবার সর্বোচ্চতার ফর্মুলা হচ্ছে এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। ফর্মুলাগুলো একটু লিখে রাখো, এমসিকিউতে করবো তো একটু পরে, কাজে লাগবে। এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা, অর্থাৎ এই যে এইটার ভ্যালুটা বের করা উঠতেছে, এইটার হাইটটা বের করার ফর্মুলা ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। বিচরণ কালের ফর্মুলা, বিচরণ কালের ফর্মুলাটা বা উড্ডয়ন কালের ফর্মুলাটা একই, বিচরণ কাল আর উড্ডয়ন কাল একই জিনিস বোঝায়। এটা কি টু ভি নট সাইন থিটা, টু ভি নট সাইন থিটা বাই জি, একটু আগে পড়ছিলাম টি প্রাইম ইকুয়াল টু ভি নট সাইন থিটা বাই জি, এটা টু ভি নট সাইন থিটা বাই জি। কেমন? ওকে, তারপর সেই পাল্লা, পাল্লা মানে এতটুকু দূরত্বটা। ঠিক আছে, একটু আগে যেটা দেখছি কি এটা উড্ডয়ন কাল, বিচরণ কাল বা উড্ডয়ন কাল এই সময়টা, এবার আমরা পাল্লা এতটুকুটা দেখবো। এইটার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে পাল্লার সূত্র হচ্ছে ভি নট স্কোয়ার সাইন টু থিটা বাই জি, ভি নট স্কোয়ার সাইন টু থিটা বাই জি। এটা নর্মাল পাল্লার সূত্র। সর্বাধিক পাল্লা বলতে একটা জিনিস আছে, মানে ক্রিকেট খেলায় 6 মারতে চাই, সবচেয়ে দূরে আমি পাঠাবো, উঠায়ে সবচেয়ে দূরে আমি পাঠাবো, কত কোণে আমি হিট করব, আমি হিট করব কি 45 ডিগ্রি কোণে। কারণ এই আর এর ভ্যালু সবচেয়ে বেশি আসবে সাইন টু থিটার ভ্যালু যখন সবচেয়ে বেশি, সাইন টু থিটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কত 1, কারণ সাইনের রেঞ্জ হচ্ছে কত 1, আর সাইন টু থিটার রেঞ্জ 1 যদি হয় তাহলে সাইন টু থিটা 1 হয় কখন, থিটা যখন কি হয়, টু থিটা যখন 90 হয় বা থিটা যখন 45 ডিগ্রি হয়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। 45 ডিগ্রি কোণে প্রাসকে নিক্ষেপ করলে এটা সর্বোচ্চ দূরে যেয়ে পড়বে, 45 ডিগ্রি কোণে প্রাসকে নিক্ষেপ করলে এটা সর্বোচ্চ দূরে যেয়ে পড়বে। আর এই পাল্লার সর্বোচ্চ মান কি হবে, সর্বোচ্চ মান ওই যে বসাই দাও, টু থিটার জায়গায় 90 বা থিটার জায়গায় 45 বসাই দাও, তাহলে কি ওই পোর্শনটা 1 হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার বাই জি, এটাও একটা ফর্মুলা, সর্বোচ্চ পাল্লার ফর্মুলা, সর্বোচ্চ পাল্লার ফর্মুলা আর ম্যাক্স ইকুয়াল টু ভি নট স্কোয়ার বাই জি, ভি নট স্কোয়ার বাই জি। কেমন লেখা হয়েছে এই ফর্মুলা, এই ফর্মুলা লেখা হয়েছে, কন্ডিশন এই বর্ডার দেওয়া জিনিসগুলো লিখে ফেলবা, এইটা এইটা এটা লেখা হয়েছে। লেখা হলে কমেন্টে জানাই আমাকে লেখা হয়েছে কিনা, লেখা হইলে কমেন্টে জানাও লেখা হয়েছে কিনা। এত সূত্র মনে রাখবো কিভাবে, এত সূত্র মনে রাখার জন্য এগুলো তোমাদের সামনে খাতায়, খাতার মলাটে লিখে রাখবা। আমি এরকম করতাম জানো, আমি হচ্ছে বইয়ের মলাটে সূত্রগুলা লিখে রাখতাম যেগুলো মনে থাকতো না, অ্যান্ড মানে তখন দেখা যেত বইটা আমার ধরলেই ওই সূত্রগুলা মনে আসতো আর কি। সো বিভিন্ন জায়গায় লিখে রাখতাম আমি মনে রাখার জন্য সূত্র। ঠিক আছে, অ্যান্ড করতে করতে হয়ে যাবে, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি হয়ে যাবে, প্র্যাকটিস না করলে সূত্র মনে রাখা যায় না। এখন ইম্পর্টেন্ট কয়েকটা কথা, একটা প্রাসকে তুমি যদি 30 ডিগ্রি কোণে মারো, এটা একটা পাল্লা দিবে, ভালো কথা, ভি নট বেগে মারলা। এখন ওই প্রাসটাকে তুমি যদি 30 ডিগ্রি না, তুমি 30 ডিগ্রি না, তুমি ধরো 60 ডিগ্রি কোণে মারলা, এটা একটু ইয়ার মতন হয়ে গেছে, এটা ধরো 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণে মারলা, ঠিক আছে, আর 30টা একটু ছোট করে, আচ্ছা একটু ছোট করে, ইয়ার 30টা একটু ভিজুয়ালি ঠিক মতো নাকি, ঠিক আছে, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 60। তাহলে যেটা 60 ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে মারছো, একই দূরত্ব সে ধরো, একই ইয়াতে সে ধরো যে পড়লো, যে একই বেগে তুমি মারছো, ভি নট বেগে মারছো, তুমি ভি নট বেগে 30 ডিগ্রি কোণে মারছো। এখন এই যদি মারো, এটা যদি এইদিকে যেয়ে পড়ে, এইদিক মানে কোন দিক, এদিক মানে ধরো সাপোজ 100 মিটার, সাপোজ কথার কথা 100 মিটার দূরে যেয়ে পড়ে, লাল প্রাসটা যেটা 60 ডিগ্রি কোণে মারছো, তুমি একই বেগে মারছো, কিন্তু বেগ কিন্তু ডিফারেন্ট না, সবুজটা আর লালটার বেগ একই। তাহলে এইটাও যদি কোনো ক্রমে 100 মিটার দূরে যেয়েই পড়ে, এটাও যদি কোনো ক্রমে 100 মিটার দূরে যেয়েই পড়ে, দুইটাই 100 মিটার দূরে যেয়ে পড়লো, হ্যাঁ,
তাহলে এইখান থেকে একটা সিদ্ধান্ত আসা যায়, সেই সিদ্ধান্তটা হচ্ছে যে দেখো 60 আর 30 যোগ করলে কত হয়, 60 আর 30 যোগ করলে কত হয়, 90 ডিগ্রি হয়। এটা অলওয়েজই হবে। মানে তোমার থেকে তাহলে এখন প্রশ্ন কেমনে জানতে যেতে পারে সারা জানতে যেতে পারে এরকম যে একটি প্রাসকে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, এটা 5 মিটার দূরে যেয়ে পড়লো। আরেকটি প্রাসকে ভিন্ন একটি কোণে নিক্ষেপ করা হলো, সেটিও 5 মিটার দূরে যেয়ে পড়লো। যদি প্রাস দুইটিকে একই বেগে নিক্ষেপ করে দেওয়া হয় তাহলে θ2 কত? তুমি সিম্পল, তুমি জানো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল θ1 যোগ θ2। যদি দুইটা প্রাসের আদিবেগ একই হয়, অনুভূমিক পাল্লা একই হয়, কি কি একই, v0 একই, v0 একই, আর একই, v0 আর r দুইটা প্রাসে যদি সেম হয়, তাহলে একটার অ্যাঙ্গেল যদি যেটাই হোক না কেন, আরেকটার অ্যাঙ্গেল, একটার অ্যাঙ্গেল থিটা হইলে আর θ1 হইলে আরেকটার অ্যাঙ্গেল θ2 হইলে দুইটার যোগফল অবশ্যই 90 হবে। মানে একটা তোমার দিয়ে দিছে, আরেকটা জানতে চাইছে, এটা জানতে চাইছে, এটা দেয়নি, জানতে চাইছে, তুমি কি করবা? তুমি জানো ও আচ্ছা v0 আর r দুইটা প্রাসের একই, যে v0 আর r দুইটা প্রাসের একই, একটার কোণ যদি 30 ডিগ্রি হয় আরেকটা কত হবে, আমি যে শিখে আসছি দুইটার যোগফল 90 হয়, তাহলে এটা হবে, এটা প্লাস 30 = 90, দ্যাট মিন্স এটা হবে 90 মাইনাস 30, মিন্স কত হবে, 60 হবে। ঠিক আছে, এরকম বিভিন্ন কম্বিনেশন দিতে পারে, 10 80, 15 75, 45 45, বিভিন্ন কম্বিনেশনে তোমার দিতে পারে। কেমন মাথায় রাখো। তাহলে দুইটা প্রাসের জন্য কি হাইট কিন্তু ডিফারেন্ট হচ্ছে, হাইট কিন্তু সেম হচ্ছে না। দেখো একটা প্রাস অনেক উঁচা দিয়ে গেছে, যেটা হয়তো 60 দিয়ে মারছো, এটা অনেক উপর পর্যন্ত গেছে, যেটা 30 দিয়ে মারছো এটা কি কম উপর দিয়ে গেছে। টাইমও কিন্তু ডিফারেন্ট, এটার জন্য যে বিচরণ কাল তুমি পাবা বেশি পাবা, এটার জন্য যে বিচরণ কাল তুমি পাবা তুলনামূলক কম পাবা। মানে টি প্রাইম আর টি যদি হয় তাহলে টি প্রাইম অবশ্যই বড় হবে টি এর চেয়ে। ঠিক আছে, প্রাইম না দিয়ে 2 দিই, তাহলে 2 দিলে এখানে এটার সাথে মিলে। ঠিক আছে, 2, এটা যদি t2 হয়, t1 হয়, তাহলে t2টা অবশ্যই কি হবে, t1 এর চেয়ে বড় হবে। এন্ড s2টা অবশ্যই কি হবে, যেটা বড় কোণে মারছো সেটা বেশি উচ্চতা যাবে, বেশি সময় নেবে, বেশি উচ্চতা যাবে, বেশি সময় নেবে। কেমন? তাহলে এটা হচ্ছে কোণের সম্পর্ক। এই লাইনটা ভাইয়া লিখে রাখো, এই লাইনটা ভাইয়া যেটা বললাম এটা লিখে রাখো। এটা একই আদিবেগ অনুভূমিক পাল্লা বিশিষ্ট দুইটি প্রাসের নিক্ষেপণ কোণদ্বয়ের সমষ্টি এক সমকোণ। নিক্ষেপণ কোণদ্বয়ের সমষ্টি কত, এক সমকোণ। কেমন? আচ্ছা, এখন চলো তাহলে আমরা সামনে আগাই। দ্রুত একটু লিখে রাখো ভাইয়া, এই ফিগারটা আঁকো, এই জিনিসটা লিখে রাখো, লিখলে আমাকে একটু বইলো। এই ফিগারটা আঁকো, এই জিনিসটা লিখে রাখো, লিখলে আমাকে একটু বইলো। লিখলে আমাকে একটু বইলো এটা। ওকে ডান, সবাই বলছো ডান। ওকে ফাইন, এবার আমরা চলে যাই তাহলে এরপরে। তাহলে আমরা এইচ এর ফর্মুলা দেখলাম, আর এর ফর্মুলা দেখলাম। এইচ এর ফর্মুলা এটা, আর এর ফর্মুলা, এইচ আর এর ফর্মুলার মধ্যে একটা সম্পর্ক দরকার হচ্ছে। এইচ এর ফর্মুলা দিয়ে আর এর ফর্মুলা ভাগ দিলাম, মানে এইচ বাই আর করলাম। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও, ইকুয়েশন নাম্বার 2 দাও, 1 নাম্বার ইকুয়েশন ভাগ 2 নাম্বার ইকুয়েশন করলাম। তাহলে বাম পক্ষে থাকবে কি এইচ বাই আর, এইচ বাই আর। ডান পক্ষে থাকবে কি এইটা ডিভাইডেড বাই এটা না, তাহলে এইটা ভাগ দিয়ে এটা লিখছি। আমরা ছোটবেলায় শিখছিলাম, মনে আছে, গুণ দিলে এটা উল্টায় যায়। অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছিল কি ভাগ v0 স্কয়ার sin 2θ বাই g, গুণ দিছি উল্টায় গেছে, গুণ দিছি জিনিসটা কি হয়েছে, উল্টায় গেছে। তাহলে এখানে কি g g কাটাকাটি, v0 স্কয়ার কাটাকাটি, sin স্কয়ার থিটা আছে, এখানে sin 2θ আছে। sin 2θ কে এখানে কি লেখা যায়, sin 2θ কে এটা লেখা যায় না 2 sin θ, cos θ লেখা যায়। তাহলে এখানে sin θ আর এখানে একটা sin θ কাটাকাটি যাবে, রাইট? তাহলে থাকবে কি sin θ, রাইট? আর এখানে 2 থাকবে একটা, এই 2 থাকবে একটা, এই 2 যদি গুণ গেলে যাবে কত, 4 আসবে, রাইট? 2 2 গুণ যায় কত আসবে, 4 আসবে। তাহলে এখানে থাকবে কি sin θ ডিভাইড বাই 4, আর cos θ তো থেকে যাচ্ছে, cos θ। তাহলে এখানে থাকলো কত, এখানে থাকলো হচ্ছে sin θ বাই cos θ, একবারে লিখি ভাইয়া tan θ বাই 4। তাহলে এটা কিসের মান পাইলাম আমরা, h বাই r এর মান পাইলাম। তাহলে h বাই r ইকুয়াল টু কত, tan θ বাই 4। h বাই r ইকুয়াল টু কি tan θ বাই 4। এটা খুবই কাজে লাগবে, স্টার মার্ক দাও, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্কস দাও। এটা দেখবা একটু পরে কয়টা এমসিকিউ আসছে এটা দিয়ে, প্রচুর এমসিকিউ আসছে জাস্ট এই ফর্মুলাটা দিয়ে। প্লাসের ফর্মুলা দিয়ে এত আসে নাই, এটার ফর্মুলা দিয়ে যা যা আসছে, স্টার মার্কস দাও।
এই ফর্মুলাটা স্টার মার্কস দাও। h/r ইকুয়াল টু কি tan থিটা বাই 4। আমি টাইপড ভার্সনটা নিয়ে আসি তোমাদের জন্য, টাইপড ভার্সনটা। h/r ইকুয়াল টু tan থিটা বাই 4, h/r ইকুয়াল টু tan থিটা বাই 4, ঠিক আছে। h/r ইকুয়াল টু tan থিটা বাই 4 প্লাসের ক্ষেত্রে লেখা হয়েছে, এই লাইনটা লেখা হয়েছে, জাস্ট এটা লিখবা, এই লাইনটা লেখা হয়েছে h/r ইকুয়াল টু tan থিটা বাই 4। একটু পরে ম্যাথ করবো তাহলে এটা দিয়ে। তো চলো ম্যাথ করি। কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের অনুভূমিক পাল্লা তার সর্বাধিক উচ্চতার সমান হবে? কি দেওয়া আছে ভাইয়া এখানে? কত কোণে নিক্ষেপ করলে, দ্যাট মিন্স আমার এখানে জানতে চাইছে থিটা কত। একটি প্রাসের অনুভূমিক পাল্লা মানে কত r, তার সর্বাধিক উচ্চতার সমান হবে, দ্যাট মিন্স h এর সমান হবে। h আর r পরস্পর কি হবে? সমান হবে। আমি তো ফর্মুলা শিখে আসছি, ফর্মুলা কি শিখে আসছি? h/r ইকুয়াল টু কি tan থিটা বাই 4। এখন h আর r কি পরস্পর সমান? আমার প্রশ্ন অনুসারে h আর r পরস্পর কি সমান? h আর r যদি পরস্পর সমান হয় তাহলে আমি h আর r এর জায়গায় কি দিব? এটা 12 এর মতন দেখাচ্ছে, এটা r, ঠিক আছে। সো h আর r এর জায়গায় কি দিব? 1। সো 1 ইকুয়াল টু কি, একবারে লিখলে এটা 1, তাহলে tan থিটা ইকুয়াল টু কি 4। tan থিটা ইকুয়াল টু কত? 4। tan থিটা ইকুয়াল টু 4 হলে tan ইনভার্স 4 হচ্ছে থিটার সমান। থিটা কত? tan ইনভার্স 4। থিটা হচ্ছে tan ইনভার্স 4। তো tan ইনভার্স 4 যদি হয় তাহলে tan ইনভার্স 4 এখানে ভ্যালু কোনটা? এটা ক্যালকুলেটর দিয়ে ছাড়া করাটা একটু ডিফিকাল্ট। তারপরে এই জায়গাটা একটু মুখস্থ রেখে দিতে পারো, 75 সামথিং আসে এই মানটা। সো এই মানটা হবে অ্যাকচুয়ালি কত? 76। 75 সামথিং আসে। আমি একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখি। সো এটা একটু মুখস্থর মতন রেখে দিতে পারো, কারণ এই জিনিসটা খুবই কমনলি আসে, ঠিক আছে। সো আমি 75.96 আসে, সো 76 আর কি, ঠিক আছে। সো এই মানটা একটু মুখস্থর মতন রেখে দিতে হয়, কেমন? বুঝছো এই জিনিসটা? সো এই জিনিসটা একটু মুখস্থের মতন রাখতে হবে তোমাদের, বুঝছো? সো এটা মেমোরাইজ করে রাখতে হবে। 75 সামথিং 75.96 আসে। যারা যারা আজকে ফার্স্ট করতেছো তারা একটু মুখস্থ রাখো, কেমন? তার মানে 75.96 কোণে যদি কোনো একটা জিনিসকে মারি, যে ধরো মুখস্থ করাই ফেলি তোমাদেরকে, 75.96 কোণে যদি তোমার এটাকে মারি, একটু আনুপাতিক ভাবে আঁকি, এটা হচ্ছে এক্স স্কেল, হ্যাঁ। এখানে কি, হ্যাঁ, তাহলে মোটামুটি এই যে এরকম, ঠিক আছে। এইটার ভ্যালু যেটা, এটার ভ্যালু যেটা, এটার ভ্যালু সেই একই। এইচ আর আর এর ভ্যালু যদি সমান হয় তাহলে কত কোণে মারতে হবে? তাহলে কত কোণে মারতে হবে? মারতে হবে হচ্ছে 75.96 বা 76, ঠিক আছে। 75.96 বা 76, কেমন? বুঝা গেছে? ওকে, তাহলে এবার আমরা চলে যাই আমাদের এর পরে। তো 76 ডিগ্রি, ওকে, 75.96। এবার দেখি বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আছে। একটি নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ দূরত্ব 200 মিটার হলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে? একটা নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ দূরত্ব দেওয়া আছে 200 মিটার। কি দেওয়া আছে আমার এখানে? অ্যাকচুয়ালি আমার এখানে দেওয়া আছে আর এর ভ্যালু, আর দেওয়া আছে, দিয়ে বসে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে জানতে চাইছে। কি? এইচ এর ভ্যালু জানতে চাইছে। কিসের ভ্যালু? এইচ এর ভ্যালু, এইচ এর ভ্যালু জানতে চাইছে। সো এইচ এর ভ্যালু যদি জানা যায় তাহলে আমি ফর্মুলা লিখবো, h/r ইকুয়াল টু tan থিটা বাই 4। আমার এখান থেকে বের করতে হবে কাকে? আমার এখান থেকে বের করতে হবে h কে। আমি ভ্যালুগুলো বসাই দিই। h ইকুয়াল টু r ওই পাশে চলে যাবে, r এর ভ্যালু হচ্ছে কত? r এর ভ্যালু হচ্ছে 200 ইনটু tan থিটা বাই কত? 4। নিউ সর্বাধিক উচ্চতা। আচ্ছা, সর্বাধিক উচ্চতা যদি বলা তাহলে এটা কত? সর্বাধিক দূরত্ব মানে r ম্যাক্স আর কি 45 ডিগ্রি কোণের মানে কি সবচেয়ে দূরে যেয়ে পৌঁছাবে সে। তাহলে এখন এই জায়গা থেকে তোমার কাকে বের করতে হবে? এই জায়গা থেকে তোমার h কে বের করতে হবে।
এইচ কে বের করতে হবে। তাহলে এখানে আমার কত আসে 20 200 বাই 4 এর কত আসবে 200 বাই 4 আসবে 50, ঠিক আছে। এন্ড tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির ভ্যালু কত 1। তাহলে আমি একবারে কিন্তু করে ফেলতে পারি এইচ ইকুয়াল টু আমার কত আসে এইচ ইকুয়াল টু 50। ক্যালকুলেটর কিন্তু ছাড়াই এটা করা যায়, ঠিক আছে। তাহলে আমি অ্যানসার দেখাবো কোনটা, অ্যানসার দেখাবো বি, অ্যানসার দেখাবো কোনটা, অ্যানসার দেখাবো বি, ঠিক আছে। অ্যানসার দেখাবো বি। এটা আর না বরং আর ম্যাক্স, কারণ সর্বোচ্চ পাল্লা না। তাহলে থিটা এখানে দেওয়া আছে, সর্বোচ্চ কথার মধ্যে লুকানো আছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, সর্বোচ্চ কথার মধ্যে লুকানো আছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। কেমন বুঝছো এই ম্যাথটা, এই ম্যাথটা বুঝছো? সাউন্ড নাই বলতে, হ্যালো আমি দেখি। এখন শোনা যাচ্ছে সাউন্ড? এখন সাউন্ড শোনা যাচ্ছে? এখন সাউন্ড শোনা যাচ্ছে কিনা জানো? এখন সাউন্ড শোনা যাচ্ছে? ওকে, অনিন্দ আহমেদ বলছো এখন ফাইন, মাইরা দাস বলছো এখন ফাইন। ওকে, আমিও শুনে নিছি, অল ওকে। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা আমরা করে ফেললাম। আচ্ছা, এবার আমি চলে আসি এরপরে। একটি পাথর একটি নিক্ষেপণ কোণে বাতাসে নিক্ষিপ্ত হলে সর্বোচ্চ 30 ফুট উচ্চতায় উঠে তার অনুভূমিক পাল্লা কত হবে? এখানে কি দেওয়া আছে আমার? নিক্ষিপ্ত হলে সর্বোচ্চ 30 ফুট, আবার আগেরটার মতনই ম্যাথ, তাই না? এখানে কি থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে 45, সর্বোচ্চ উচ্চতা যেহেতু, আর ম্যাক্স দেওয়া আছে, তাই তো? এটা তার অনুভূমিক, আচ্ছা সরি, সর্বোচ্চ 30 ফুট, এইচ ম্যাক্স দেওয়া আছে, এটা থিটা না। তার মানে সর্বোচ্চ উচ্চতা বললে, আর সর্বোচ্চ উচ্চতা বললে কিন্তু থিটা 45 না, সর্বোচ্চ দূরত্ব বললে থিটা 45, ঠিক আছে। তাহলে এখানে এইচ ম্যাক্স বা এইচ দেওয়া আছে এই সহজ কথায়, তার অনুভূমিক পাল্লা কত হবে, ঠিক আছে, নিক্ষেপ কোণে। ওকে, তাহলে এখন এই জিনিসটা যদি আমরা করতে যাই তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করব? এখানেও যেহেতু কিছু বলা নাই থিটা নিয়ে, সর্বোচ্চ বলা আছে, মানে এখানে যেহেতু আমাদের আলাদা করে কিছু বলা নাই, সর্বোচ্চ বলতে তার মানে ওইটাই বুঝাইছে। এটা একটু প্রশ্নে ইনকমপ্লিট, এখানে একটি 45 ডিগ্রি নিক্ষেপণ কোণে এরকম থাকার কথা বা একটা মান থাকার কথা। তো যদি কিছু এরকম না বলা থাকে, তুমি যদি কোনো সময় প্রশ্নে এরকম ফেস করো যে কিছু দেওয়া নাই, তোমার ডাটা দরকার, কারণ তুমি ফর্মুলা শিখছো কি এইচ বাই আর ইকুয়াল টু tan থিটা বাই 4। তোমার এখানে চলক কয়টা? চলক হচ্ছে 1টা 2টা 3টা। ম্যাথ করতে চাইলে চলক দিয়ে দিতে হবে কয়টা? 2টা দিয়ে দিতে হবে, 3 নাম্বারটা বের করতে হবে। তোমার এখানে দেওয়া আছে কয়টা? তোমার এখানে দেওয়া আছে শুধুমাত্র কি এইচ, যেটা কত দেওয়া আছে 30 দেওয়া আছে। তোমার কাছে এখানে দেওয়া আছে কত? শুধু এইচ, যেটা 30। দ্যাট মিনস তোমার আর বের করতে চাইলে অবশ্যই থিটা দিয়ে দেওয়া থাকতে হবে। এই প্রশ্নে সরাসরি বলা নাই, মানে সর্বোচ্চ উচ্চতা যেটা, সেটা কিন্তু সেটার কারণে থিটা 45 হয় না, সর্বোচ্চতার কারণে থিটা 45 হয় না। বলা উচিত ছিল তার সর্বাধিক অনুভূমিক পাল্লা কত হবে। হয় সর্বাধিক কথাটা দেওয়া দরকার ছিল, বা এখানে 45 দেওয়ার কথা ছিল। যদি এই টাইপের প্রবলেম পাও তাহলে বাই ডিফল্ট 45 ধরে করবা। যদি এই টাইপের প্রবলেম পাও তাহলে বাই ডিফল্ট 45 ধরে করবা। সো আমরা এখানে থিটার ভ্যালু যদিও সুস্পষ্ট দেওয়া নাই, তারপরে আমি এখানে 45 ধরে করব। 45 ধরে যদি করি তাহলে কত আসে দেখি। আর এখানে এইচ এর সাথে গুণ যাবে 4h, তাহলে এটা এই পাশে গেছে, এটা এই পাশে গেছে, তাহলে 4h বাই tan থিটা, tan 45 ডিগ্রি। তাহলে এখানে কত আসবে 4 ইন্টু 30, দ্যাট মিনস 120 ফিট। ফিটে যেহেতু অ্যান্সারটা, তাহলে আমরা এখানে অ্যান্সার দেখাবো কোনটা? এখানে অ্যান্সার দেখাবো সি নাম্বার। তাহলে এখানে আমার অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে সি নাম্বার। কেমন? এখানে অ্যান্সার হবে সি নাম্বার, 120 ফিট। কেমন? তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে আমার 120 ফিট, ঠিক আছে। তাহলে এই প্রবলেমটার জন্য আমার কি করতে হচ্ছে? স্পেশালি ধরে নিতে হচ্ছে থিটা 45। নর্মালি এই প্রবলেমে দিয়ে দেওয়া উচিত ছিল সর্বাধিক অনুভূমিক পাল্লা বা 45 ডিগ্রি, এটা দেওয়া নাই। না দেওয়া থাকলে ধরে নিতে হবে এরকম বাই ডিফল্ট, ঠিক আছে। তাহলে আমার এখানে এই যে দেখো, এখানেও 45 ধরতে করছে, 120 ফিট, ঠিক আছে। আচ্ছা, এবার চলো এই প্রবলেমটা আমরা দেখি। এই প্রবলেমটা দেখি কারা কারা পারো।
এটা আমি করে দিব না, আগে এটা আমি দেখি কারা কারা পারো, এটা আগে দেখে নি কারা কারা পারো, এটা দেখে নি কারা কারা পারো। কারা কারা পারো দেখি। কারা কারা পারো? রিসাত উত্তর দিছ এ, আব্দুল আহাদ বি, লাইবা তাফান্নুম এ, দিয়া এ, আবিদ হাসান বি, এনি এ, অর্পণ বি, মৌ বি, সোহাগ এ। এটাতে কিন্তু তোমাদের পারা উচিত ছিল, এটা কিন্তু তেমন কঠিন কিছু না, তখন যা পড়াইছে সেগুলোর মতনই। একটা বস্তুকে একই বেগে একবার 30 ডিগ্রি কোণে আরেকবার 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, দুই ক্ষেত্রে অর্জিত সর্বোচ্চ উচ্চতাদ্বয়ের অনুপাত কত? দ্যাট মিনস এইভাবে একটা যাবে, এটার একটা সর্বোচ্চতা আছে h1 ধরে নি, এইভাবে একটা যাবে, এটার একটা সর্বোচ্চতা আছে, এটা হচ্ছে h2 ধরে নি, ঠিক আছে? সো h1 h2 ধরে নিলাম, কেমন? আচ্ছা, তো আমার কাছে কি লাগবে বেসিক্যালি? h1 বাই h2 লাগবে। আমার টার্গেট কি ফাইনালি? h1 বাই h2 বের করা, বা h1 h2 বের করা, এটা টার্গেট। এখন খেয়াল করে দেখো তো, এটাকে 30 ডিগ্রি কোণে মারা হয়েছে একই বেগে, এটাকে 60 ডিগ্রি কোণে মারা হয়েছে একই বেগে। তার মানে সহজ কথায় ও আর ও, আমি একটু আগেই বলছি 30 60 যোগ করে দেখো 90 হয়। 90 যদি হয় তাহলে দুইজনের পাল্লা কি হয়? একই হয় না? এর পাল্লা যেটা, প্রথমটার পাল্লা যেটা, দ্বিতীয়টার পাল্লা একই না? দুইটার পাল্লা কিন্তু একই হবে। এটা কিন্তু একটা বোঝার জিনিস। এখানে r1 = r2 হবে, এখানে r1 = কি হবে? r2 হবে। কেমনে বুঝলাম ভাইয়া? একই বেগে মারছি, এক, যেই দুইটা কোণে মারছি এই দুইটা কোণের যোগফল 90, যেই দুইটা কোণে মারছি এই দুইটার কোণের যোগফল 90। আমি যদি এইভাবে কাজ করতে চাই তাহলে আমি ফর্মুলা লিখে ফেলি। h1 এর ফর্মুলা কি? h1 tan 30/4, h2 এর ফর্মুলা লিখি, এখন এই দুইটা সমীকরণকে ভাগ দিই, এটাকে 1 নম্বর ভাগ দিলে দেখো অনেকটা কাটাকাটি চলে, কারণ r1 r2 তো একই জিনিস, তাই না? আর আর লিখছি তাই, ঠিক আছে? তাহলে আমি বাম পক্ষে পাবো কি? h1 বাই h2, আমি কি করছি? 1/2 দিছি। ডান পক্ষে পাবো 4 4 কাটাকাটি, তাহলে থাকবে কি? tan 30/tan 60। tan 30/tan 60 যদি করি, তোমরা সবাই জানো tan 30 এর ভ্যালু কত? 1/√3। tan 60 এর ভ্যালু কত? শুধু √3। একবার থাকবে কত? 1/√3 × √3। তাহলে দুইটা √3 গুণ গেলে √3 হোল স্কয়ার, দ্যাট মিন্স রুট আর স্কয়ার চলে যাবে, তাহলে থাকবে কি? 1/3। থাকবে কত? 1/3। তাহলে h1 বাই h2, সহজ কথায় h1 h2 এটা কত? 1:3। 1/3 মানে কি? 1:3। তাহলে আমি এখানে দাগাবো কোনটা? বি নাম্বার। এখানে দাগাবো কোনটা? বি নাম্বার। তাহলে বি নাম্বার হচ্ছে কি আমার এই ম্যাথের অ্যান্সার। বুঝছো কি না বলো? বি নাম্বার তাহলে আমার এই ম্যাথের অ্যান্সার। যারা যারা বি দাগাইছো তারা কারেক্ট, যারা যারা বি দাগাইছো তারা কারেক্ট। যারা বি দাগাইছো তারা কারেক্ট। বাকি প্রবলেমগুলো অলমোস্ট সেম সেম। তাহলে এই টাইপের ম্যাথগুলোই কিন্তু অ্যাকচুয়ালি কি প্রাস রিলেটেড ম্যাথ এসে থাকে। বাকিগুলো সূত্র টাইপের ম্যাথ যেগুলো, ওইগুলো তোমরা পারবা, ওইগুলো তো তেমন প্রবলেম নাই। সো এই ম্যাথ প্রবলেমটা যদি বুঝে যাও, তারপরের প্রবলেমগুলো অলমোস্ট সেম সেম। এটা পারবা, এটাও পারবা। আমি স্লাইডে দিয়ে দিব, এই প্রবলেমগুলো স্লাইডে দিয়ে দিব। এটাও পারবা, এটা তেমন কঠিন কিছু না, এটাও পারবা, এটা একই রকম ম্যাথ।
এটা জাস্ট ফর্মুলা বসানো, এটাও তো পারবা, এটা প্রবলেম হবে না তোমাদের মধ্যে। একই জিনিস করলাম আমরা। এই জিনিসটা একটু দেখাই। তো এই টাইপের ম্যাথগুলো আরেকটা টাইপের ম্যাথ আসতে পারে। কি বলা আছে প্রশ্নে? 9.81 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বমুখী একটি বেলুন থেকে পাথরের টুকরা ফেলে দেওয়া হলো। পাথরটি 10 সেকেন্ডে ভূমিতে পতিত হলে পাথরটি ফেলে দেওয়ার সময় ভূমি থেকে বেলুনের উচ্চতা কত ছিল? পাথরটা ফেলে দেওয়ার সময় ভূমি থেকে বেলুনের উচ্চতা কত ছিল? তাই এই প্রবলেমটা তোমরা যখন করবা তখন বেশিরভাগই পারো, কিন্তু ভুল করবা একটা জায়গায়, সেটা হচ্ছে চিহ্ন নিয়ে। সেটা হচ্ছে কি নিয়ে? চিহ্ন নিয়ে। এই টাইপের ম্যাথ প্রবলেমগুলো করার সময় খেয়াল রাখতে হবে এই 9.81 ঊর্ধ্বমুখী বেলুন এটা কোথায় উঠতেছে, এটার বেগটা কোথায়? এটার বেগটা উপরের দিকে। 9.81 মিটার পার সেকেন্ড, এটা কিসের মান? ইউ এর ভ্যালু। এটা কোথায়? উপরের দিকে। জি কাজ করতেছে কোথায়? নিচের দিকে। এন্ড সরণ যেটা হবে, সরণটা কোথায় হবে? খেয়াল করো, এই যে বেলুনটা এই জায়গায় যদি একটা বস্তুটা ছেড়ে দেয়, বস্তুটা কই পড়বে? আলটিমেটলি এই জায়গায় পড়বে না, মাটিতে পড়বে। তাহলে বস্তুটার আদি অবস্থান কি? এখানে না? সরণের দিক সব সময় আদি থেকে শেষের দিকে হয়। তাহলে বস্তুটার আদি অবস্থান এখানে, বস্তুটার শেষ অবস্থান এখানে। তাহলে তুমি এই যে সরণটা পাচ্ছ, সরণ বা অতিক্রান্ত উচ্চতা, এই যে পাচ্ছ, এইচের ডিরেকশন কোন দিকে? এইচের ডিরেকশন নিচের দিকে। তাহলে এখানে যখন তুমি এই টাইপের ম্যাথগুলা করবা তখন এইচ বা সরণ এটার উচ্চতা ডিরেকশন কোন দিকে ধরতে হবে? নিচের দিকে ধরতে হবে। তোমার এখন জানতে চাইছে কি? উচ্চতাটাই, তাই তো? তুমি ফর্মুলা লিখো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। প্রথমত ডিরেক্ট ফর্মুলা লিখবা, দেন প্লাস মাইনাসের ব্যাপারে আসবা। এখন ভ্যালু যখন কাজ করবা তখন প্লাস মাইনাসের ব্যাপারে আসবা। এস বের হবে, মাইনাস বের হবে, কারণ এস নিচের দিকে, এইচ বাই এইচটা, ঠিক আছে? এস এর জায়গায় বসিয়ে দেবে কি? এইচ, ঠিক আছে? তুমি যদি এস এর জায়গায় তুমি ধরেই নাও দূরত্বটা এইচ, তাহলে তুমি এখানে এস এর জায়গায় বসাই দেবে কি? মাইনাস এইচ। কেমন? যদি তুমি চাও ভ্যালুটা পজিটিভে আসো, তুমি তো জানোই এইচ যদি শুধু ভ্যালু হয় এন্ড এইচ এর ডিরেকশন নিচের দিকে, এইচ এর জায়গায় 10 থাকতে পারতো, 20 থাকতে পারতো। 10 থাকলে কিন্তু শুধু এখানে 10 লিখলে হইতো না, মাইনাস 10 লিখতে হতো। তাই আমি তোমার ওই নিয়মই শেখাচ্ছি। এইচ এর জায়গায় ধরো সাপোজ কোনো ভ্যালু আছে, তাহলে এখানে কি বসাইতা? মাইনাস সামথিং। সো আমরা এখানে মাইনাস এইচ ধরবো। কেন? কারণ এস মানে সরণ, সরণ হয় আদি থেকে শেষের দিকে। আমি যদি এই ম্যাথগুলোতে সবসময় উপরের দিকে প্লাস ধরি, এই ম্যাথগুলোকে যদি উপরের দিকে প্লাস ধরি, আমি উপরের দিকে প্লাস ধরলে নিচের দিকে জিনিস মাইনাস, নিচের দিকে আমার এইচ আছে, তাহলে এইচ হচ্ছে মাইনাস। ইউ আমার উপরের দিকে নিচের দিকে, উত্তর হচ্ছে ইউ উপরের দিকে, তাহলে ইউ প্লাস ই বসবে। জি উপরের দিকে নিচের দিকে, উত্তর হচ্ছে নিচের দিকে, তাহলে এখানে বসবে কি? মাইনাস হাফ জিটি স্কয়ার। ঠিক আছে? সাইন কনভেনশনটা এখানে বুঝতে হবে। সরণের ডিরেকশন বসাইছি, সরণ যদি নিচের দিকে হয় তাহলে সরণের জায়গায় মাইনাস ভ্যালু বসবে, ত্বরণ যদি নিচের দিকে হয় ত্বরণের জায়গায় মাইনাস ভ্যালু বসবে। আমি উপরের দিকে প্লাস ধরে ম্যাথ করতেছি, আমার ম্যাথটা কি? উপরের দিকে প্লাস ধরে। এখন এই জায়গাটাতে আমি কি বের করব? এই জায়গাটাতে আমি বের করব অ্যাকচুয়ালি এইচটাকে, ঠিক আছে? সো আমি এই পাশটা এই পাশের মতো থাকবো, একটু পরে আসি, এটাতে বের করি। সো আমার এটা কত? 9.8 ফেলে দেওয়া হলো। পাথরটি কত সেকেন্ড? 10 সেকেন্ড পরে ভূমিতে পতিত হয়। তাহলে 10 9.81 গুণন 10 বিয়োগ হাফ ইন্টু 9.81 ইন্টু 10 স্কোয়ার, তাই তো? এই জিনিসটা আসে, রাইট? তো এখানে একটু হিসাব করি আমরা। 10 ইন্টু 9.81, 10 ইন্টু 9.81 দুই জায়গাতেই আছে, তাই না? 10 ইন্টু 9.81, 10 ইন্টু 9.8 দুই জায়গায় আছে। তাহলে এটা ধরো সাপোজ 998.1 বিয়োগ এটাতে কত আসবে? 100, 100 আর এখানে হয়ে যাবে 50। তাহলে অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে আমি যদি ভ্যালু আকারে হিসাব করি তাহলে ওভারঅল 98.1 9.8 ধরেই করো। একটু ক্যালকুলেটর দিয়ে করি, তোমরা হাতে কলমেও করতে পারো, আমি একটু দ্রুত করার জন্য ক্যালকুলেটরে করতেছি। 9.81 ইন্টু 10 বিয়োগ 0.5 ইন্টু 9.81 ইন্টু 10 স্কোয়ার, ঠিক আছে? মাইনাস 392.4 আসছে, মাইনাস 392.4 আসছে। একটু ধারাবাহিকভাবে করলে এটা আসবে, আমি দ্রুত করার জন্য এটা এইভাবে করলাম। হ্যাঁ, তোমরা একটু ক্যালকুলেশনের সময় দিলে এটা পারবা। সো মাইনাস 392.4 আসলে তাহলে এইচ ইকুয়াল টু মাইনাস 392.4 আসছে। তাহলে এইচ ইকুয়াল টু কত? শুধু 392.4। কেমন? শুধু 392.4। তাহলে এই ম্যাথগুলো বুঝছো কিনা আমাকে জানাও। এই ম্যাথগুলো বুঝছো কিনা আমাকে জানাও।
এই ম্যাথটা বুঝছো কিনা জানাও। তো বেশিরভাগ যারা বি দাগাইছো তারা কারেক্ট, যারা বি দাগাইছো তারা কারেক্ট। আচ্ছা, এই জায়গায় জিনিসগুলো আমি তোমাদের দিয়ে দিব, কারণ এটা আবার একটা ডিটেলস ব্যাখ্যা আছে এগুলার। এগুলো হচ্ছে ক্র্যাশ কোর্সে আর ইয়াতে পড়াইছিলাম ইঞ্জিনিয়ারিং ব্যাচে। তো এখানে সূত্রগুলো জাস্ট এই ডায়াগ্রামটা, এটাও তোমাদের শিখাইছি, এটা নিয়ে তেমন কাজ নাই। এই প্রবলেমটা করি, ঘড়ির মিনিটের কাটা কৌণিক বেগের মান কত? ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগের মান কত? ওমেগা জানতে চাইছে, ঠিক আছে। সো আমরা ওমেগার জিনিসটা আসলে কি, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগের বেসিক ফর্মুলা হচ্ছে থিটা বাই টি। থিটা হচ্ছে কৌণিক সরণ, আর সময় দিয়ে ভাগ দিলে কি কৌণিক বেগ আসে, ঠিক আছে। আমি প্রথম ক্লাসে এই জিনিসগুলো একটু দেখাইছিলাম তোমাদের। ওকে, তাহলে এখন এই থিটা এর জায়গায় আমরা যদি পূর্ণ ঘূর্ণন চিন্তা করি, একদম ফুল ঘুরে এই জায়গায় আসছে, পূর্ণ ঘূর্ণন চিন্তা করলে থিটা মানে কত? 2π। পুরাটা কোণ ঘুরছে না, আসছে পুরাটা ঘোরা মানে কি তার 2π রেডিয়ানসে ঘুরছে, ডিভাইডেড বাই টি। টি কত? টি হচ্ছে পর্যায়কাল, পুরাটা ঘুরতে যে সময়টা লাগে সেটাকে আমরা কি বলি? পর্যায়কাল, টি বলি, ঠিক আছে। তাহলে ওমেগার ফর্মুলা হচ্ছে 2π বাই ক্যাপিটাল টি। এখন আসি ঘড়িটার মিনিটের কাটা। তোমাদের হাতে ঘড়ি থাকলে ঘড়ির দিকে তাকাও, ঘড়িতে তোমরা যখন দেখবা মিনিটের কাটাটা কত সময় ঘুরে, মিনিটের কাটাটা কত সময় ঘুরে? 60 মিনিট, রাইট? কত সেকেন্ড তাহলে? 60 × 60। অ্যান্ড এখানে যদি দেখি তাহলে এটা কত? 2π। তাহলে আমি এই জায়গাতে যখন হিসাব করবো তাহলে পাই বাই 3600, 2π বাই 3600, কত আসলে? পাই বাই 1800, রাইট? 2 আর 3600 কাটা গেলে গেল পাই বাই 1800। এন্ড এককটা এসআই একক হবে, রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমি দেখবো পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড, এই যে ডি নাম্বার আমার এখানে কে আছে? ডি নাম্বার আছে, ঠিক আছে। সো আমার এখানে অ্যান্সার হবে ডি নাম্বার, পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। এভাবে মিনিটের কাটা নিয়ে আসতে পারে, সেকেন্ডের কাটা নিয়ে আসতে পারে, ঘন্টার কাটা নিয়ে আসতে পারে। তোমরা তিনটাই চিন্তা করবা, তোমরা তিনটাই আলাদাভাবে চিন্তা করবা, কেমন? তাহলে মোটামুটি আজকে আমরা যা পড়ছি এগুলোই গতিবিদ্যায় সামারি টানলে এই টাইপের এমসিকিউই আসবে। বাকি এমসিকিউ টাইপগুলো নতুন কিছু না। এন্ড তোমাদের কয়েকটা এমসিকিউ আসবে মিক্সড আবার তোমরা যখন নিউটনীয় বলবিদ্যা পড়বো তখন পাবা। এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণের জন্য v²/r। সো তোমরা এখানে কেন্দ্রমুখী বল এগুলো তোমরা এখন না, তোমরা নিউটনীয় বলবিদ্যা যখন আমাদের কাছে পড়বো তখন এই জিনিসগুলো নিয়ে কিছু পাবা, ঠিক আছে। আপাতত এগুলো লাগবে না, এগুলা তোমরা যখন নিউটনীয় বলবিদ্যা পড়বো তখন গতিবিদ্যার কিছু কনসেপ্টের সাথে মিলাই এই জিনিসটা করতে পারবো। তাও আমি তোমাদেরকে এইড হিসেবে কিছু জিনিস দিয়ে দিচ্ছি এক্সট্রা করে। যেমন আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচে যে জিনিসগুলো পড়াই, যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে কেন্দ্রমুখী ত্বরণটা কি, এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি, সো দ্যাট তোমরা এগুলো নিজেরা দেখে নিতে পারো। এটা নর্মালি ইঞ্জিনিয়ারিং ব্যাচ বা ডিটেলসে যখন পড়তে চাও তখন লাগবে, বাট এইগুলো তোমার ইয়ার ক্ষেত্রে লাগবে না। এই ফর্মুলাগুলো তোমার নর্মালি রুটের ফর্মুলা বা এই ফর্মুলাগুলো তোমার ডিইউ অ্যাডমিশন টেস্টের জন্য আলাদা করে লাগবে না, এগুলো ডিইউ অ্যাডমিশন টেস্টের জন্য আলাদা করে লাগবে না, ঠিক আছে। অলসো একটা ম্যাথ প্রবলেমও দিয়ে রাখছি, সো ইঞ্জিনিয়ারিং ম্যাথ প্রবলেম যদি কেউ দেখতে চাও দেখতে পারো, কিন্তু এই প্রবলেমগুলো তোমার ডিইউ বা এমসিকিউর জন্য লাগবে না, ঠিক আছে। তাহলে আমাদের আজকের ক্লাসে বলতে গেলে কিন্তু এই ছিল টোটাল পড়াশোনা, ঠিক আছে। তো তোমাদেরকে আমি বলছিলাম যে আমি আলোচনা করব যে বাইজুসের ওনার সাথে কি আলোচনা হয়েছে। তো তারা যেটা করতেছে সেটা হচ্ছে যে আমাদের পড়াশোনা কিন্তু শেষ, আজকে পড়াশোনা একদম শেষ, এখন গল্প, অল্প কিছুক্ষণ গল্প করবো 5-10 মিনিট। তো বাইজুসের প্রোডাক্ট ম্যানেজার যার সাথে কথা হইলো আমার, তো তারা যে জিনিসটা প্র্যাকটিস করতেছে ইন্ডিয়ায়, বলো যে এটা এখন সাকসেসফুল মডেল, নিও মডেল বললো একটা। নিও মডেলটা অ্যাকচুয়ালি তারা যেটা করতেছে সেটা হচ্ছে যে টু টিউটর সিস্টেম মানে ধরো সাপোজ তোমরা ক্লাসে আসছো, আমাদের ক্লাসে আসছো কোনো একটা, হ্যাঁ, তো ওই ক্লাসে আসার সময় তোমার স্ক্রিন, এটা এই স্ক্রিনের মধ্যে দুইটা জিনিস, এখানে তোমরা একটা টিচারের কাছে পড়াশোনা করতেছো। সাপোজ ধরো এখানে তোমরা চিন্ময় ভাইয়ার ক্লাস করতেছো, এখানে তোমরা কার ক্লাস করতেছো? ধরো চিন্ময়ের ক্লাস করতেছো, চিন্ময় ক্লাস নিচ্ছে। এইখানে এটা চিন্ময়ের একটা ক্লাস হচ্ছে, এইখানে আবার আমার ক্লাস হচ্ছে মানে কি, চিন্ময়ের ক্লাসটা ধরো রেকর্ডেড, যেটা ধরো অনেক হাই কোয়ালিটি, অনেক অ্যানিমেশন দিয়ে বানানো। সো এরকম ধরো সাপোজ একটা ক্লাস হচ্ছে চিন্ময় বা আমার যার, আর এখানে আরেকজন টিচার,
অ্যান্ড এখানে হচ্ছে তোমাদের কমেন্ট করার জায়গা। এখন আমি ক্লাসে এসে যেটা করতেছি, আমি কিন্তু তোমাদের সাথে লাইভে, আমি কিভাবে যুক্ত তোমাদের সাথে লাইভে, অ্যান্ড এটা কি রেকর্ডেড, এটা রেকর্ডেড, এটা লাইভ। এখন তোমরা ধরো যারা পড়তেছো, চিন্ময়ের ক্লাসটা করতেছো, আমি তোমাদের চিন্ময়ের ক্লাসটা প্লে করে দিলাম, প্লে করে দিয়ে আমি আবার চিন্ময়ের ক্লাসটা পজ করে করে তোমাদের পড়া ধরি। কি বুঝছো বলো, কি বুঝছো বলো, অ্যান্ড তোমরা এখানে কমেন্টটা জানাও। আমি কিন্তু তোমাদের সারাক্ষণই কমেন্টটা পড়তে পারবো। যেমন ধরো সাপোজ আমি এখন তোমাদের যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাস থেকে আমি সারাক্ষণ কমেন্ট পড়তে পারতেছি। সো এই মডেলে যেটা হয়, একটা রেকর্ডেড ক্লাস প্লে থাকে অ্যান্ড একজন টিচার লাইভে থাকে, সে ক্যামেরা থাকবে তার, এখানে লাইভে তাকে দেখতে পাবা, এখানে রেকর্ডেড ক্লাসটা দেখতে পাবা, অ্যান্ড সে তোমাদের প্রশ্ন করবে ভিডিও পোস্ট করে করে অ্যান্ড উত্তর নেবে। মানে এইভাবে সে তোমাদের কি পড়া ধরবে, ঠিক আছে? অ্যান্ড এইভাবে পুরো ধরো 1 ঘন্টার একটা ক্লাস শেষ হয়। এরকম প্রত্যেকটা 1 ঘন্টার ক্লাসে কাজ করে কয়জন? 50 জন বা 60 জন। মিনি ক্লাস মানে চাইলেও বড় করে না, একসাথে অনেকজন রাখে না, মিনি ক্লাস সেগমেন্টে ভাগ করে। ধরো আমি এই 50 জনেরই নাম জানি, এই তুমি কি করতেছো, এই তোমার উত্তর এখন আসে নাই, এই তুমি এখন উত্তর দাও। আমরা এভাবে পড়া আদায় করব। সো এভাবে পড়া আদায় করলে এখানে একটা ক্লাস থাকলে তাহলে দেখা যাবে কি যে 2 জন মিলে সবকিছু পারফেক্ট ভাবে হয়। অ্যান্ড চিন্ময়ের কোনো একটা ক্লাসে কোনো একটা জিনিস না বুঝলে দেন আমি চলে আসবো এই স্ক্রিনে, আমি তখন লাইভে এই জিনিসটা বুঝাবো যে এই জায়গায় এটা এভাবে বলছে। সো এই জায়গায় এই ভিডিওটা পজ হয়ে যাবে অ্যান্ড এই ভিডিওটা এই জায়গায় চলে আসবে, এই জায়গায় তারপর লাইভে বোঝানো হবে। এটাকে ওরা বলছে 2 টিচার মডেল। যে কোনো একটা ক্লাসে 2 টিচার মডেল। তাহলে 2 টিচার মডেলটা আমরা দেখি বাংলাদেশে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। আমাদের সামনে টার্গেট থাকবে 10 স্কুলের অনলাইন কোচিং এর মাধ্যমে যে 2 টিচার মডেলটা ইন্ট্রোডিউস করা, যেন একটা ক্লাস যখন ঘটবে 2 জন টিচার থাকে একসাথে অ্যান্ড পড়া দেওয়া নেওয়ার একটা ব্যবস্থা। কারণ এখন অনলাইনে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমরা পড়ো, কেউ হয়তো একটু ঢিলামি করো, কেউ তো আলসামি করো, কিন্তু তখন যখন তোমাকে ডাকা হবে অ্যান্ড কেউ যদি না পড়ে, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা ধরো সাপোজ তুমি ধরো এখানে অ্যাটেন্টিভ না, তুমি ইনঅ্যাটেন্টিভ, তুমি ধরো সাপোজ ইনঅ্যাটেন্টিভ, হ্যাঁ ইনঅ্যাটেন্টিভ। তো ইনঅ্যাটেন্টিভ যদি তুমি থাকো তাহলে যেটা করবে সে তোমার বাসায় ফোন যাবে, ফোন করার আলাদা মানুষ থাকবে। ধরো এখান থেকে আমি রিপোর্ট পাঠিয়ে দিলাম, অমুক ছেলেটা মিস্টার এক্স ক্লাসে আসে না, ক্লাসে পড়া দেয় না। তো তখন যেটা করে সেটা হচ্ছে যে এইখানে টিম থাকে, এই টিম ওই ক্লাস চলাকালীন সময় তোমার প্যারেন্টসকে ফোন দিবে, ফোন দিয়ে এটা ইনফর্ম করবে যে তুমি পড়তেছো না। সো অ্যাকচুয়ালি যেটা দেখা যায় তখন পড়াটা আদায় করে নেওয়ার ব্যাপারটা থাকে। ধরো এখন ধরো আমি লাইভ ক্লাসটা নিচ্ছি, সত্যি কথা এই যে দেখো ক্লাসের শুরুতে ছিল কয়জন, এখন কয়জন, কমে গেছে না? কমে গেছে। সবার কিন্তু নেট খারাপ হয়নি, সবার কিন্তু সমস্যা ছিল না, কেউ কি করছে ফাঁকি দিয়ে চলে গেছে, মনোযোগ আর রাখেনি। তাকে যদি একটা চাপ দেওয়া হতো তাহলে সে থাকতো। সেই কিন্তু যে ছেলেটা চলে গেছে, যে ছেলেটা থাকে নাই, যে মেয়েটা থাকে নাই, সেই মেয়েটাই কিন্তু পরীক্ষার আগের দিন যে আফসোস করবে, ইস ক্লাসটা করে ফেললেই ভালো ছিল। তখন একটা চাপ সে পায়নি। এটার কারণে বাংলাদেশ ইন্ডিয়া মোটামুটি একই রকমের কালচার, যে স্টুডেন্টরা চাপ না পাইলে পড়াশোনা করে না। কয়েকজন স্টুডেন্ট করে যারা অ্যাটেন্টিভ, বাট বেশিরভাগই করে না। এই যারা এখন ক্লাস আসো তারা অ্যাকচুয়ালি অ্যাটেন্টিভ, তাদের কেউ ধাক্কা দেখ বা না দেখ সে এমনিই পড়তাম। কিন্তু এই জায়গায় কিন্তু দেখা গেছে কি যে তুমি যদি নাও পড়ো, তোমার পড়াটা কিন্তু আদায় করেই ছাড়বে, ঠিক আছে? সো আমরা একটু টাফ, একটু কড়াকড়ি কিন্তু এই মডেলটা আনার চেষ্টা করতেছি সামনে। অ্যান্ড এই মডেলটা অবশ্যই ফেসবুকে না, এই মডেলটা অবশ্যই ফেসবুকে না, ফেসবুকে না, এই মডেলটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি অ্যাপসে। সো অ্যাপসে যদি আমরা নিয়ে আসি এই মডেলটা, তখন আমাদের এই জিনিসগুলো কাস্টমাইজ করার সুযোগ থাকবে। ইচ্ছা মতন আমরা কোন জায়গায় আমাদের স্ক্রিন বসাবো, কোন জায়গায় এই টিচারের স্ক্রিন বসাবো, কোন জায়গায় কমেন্ট বসাবো। অ্যান্ড এই টিচার শুধু কমেন্টই না, এখন তোমরা কমেন্ট দিতে পারো কিন্তু পোল তো দিতে পারো না, তাই না? তো এই টিচার আবার পোল ছাড়বে মাঝখানে পড়া ভিডিও পজ করে, এইটা ভালো করে দেখো, এই 5 মিনিট পড়ার পরে আমি কিন্তু একটা পোল ছাড়বো। পোলে যদি ভালো অ্যান্সার করতে পারো, তা পোলে যারা খারাপ অ্যান্সার করতে পারো তাদের কিন্তু রিপোর্ট যাবে। সো তখন দেখা যায় যে এই 5 মিনিট খুব অ্যাটেন্টিভলি দেখে, অ্যান্ড না বুঝলে এটা বুঝাই দেয় এই টিচার। আবার দেন পোল যায়, পোলে তোমরা অ্যান্সার দেয়, অ্যান্ড ওই অ্যান্সারগুলো টিচাররা দেখতে পারে এরকম যে এ দাগাইছে, এখন যেমন আমি দেখি এ কয়জন, বি কয়জন, মোটামুটি আনুমানিক দেখি, তখন একদম পার্সেন্টেজ আকারে এ দাগাইছে এত %, বি দাগাইছে 80%, মানে ধরো বি দাগাইছে এ দাগাইছে 20% মানুষ, বি দাগাইছে 80% মানুষ। সো এরকম এ দাগাইছে কত, বি দাগাইছে কত, এইভাবে জানা যায়। অ্যান্ড কে কি দাগাইছে সেই জিনিসটাও জানা যায়।
তো এইভাবে অ্যাকচুয়ালি তারা কাজ করতেছে এখন, অ্যান্ড এই মডেলটা নাকি তাদের এখানে খুবই সাকসেসফুল এখন। তো দেখতেছি আমরা বাংলাদেশে এই মডেলটা নিয়ে আসতে পারি কিনা, আমাদের সব কিছুই রেডি আছে, এখন জাস্ট নিয়ে আসবো। তো আমাদের একটা প্ল্যান আছে সামনে, সো ওই প্ল্যানে অ্যাকচুয়ালি ডাবল টিচার মডেল তোমাদের পড়াটা যে আদায় হবে এটা 100%। সো এই জিনিসটা মেক শিওর করতে হবে, অ্যান্ড ব্যাচ সংখ্যাও বড় করা হবে না, ব্যাচ সংখ্যা স্টুডেন্ট সংখ্যা লিমিটেড রাখা হবে, যে আমার বড় জোর 80 জন বা 100 জন, বড় জোর একটা ক্লাসে 2 জন টিচার মিলে 180 জনকে কন্ট্রোল করা হবে। তো এই জিনিসটা আমরা আলোচনা করলাম, এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটাই দেখব। অ্যান্ড পড়া সবারটা ইন্ডিভিজুয়ালি আদায় করা হবে এক্ষেত্রে, মানে কে অ্যান্সার দিছে কে অ্যান্সার না দেয় প্রত্যেকটা জিনিস ট্র্যাক করা হবে, মানে জাস্ট অ্যান্সার দিছে বা দেয় নাই না, কেউ ক্লাস থেকে চলে গেল, প্রত্যেকটা জিনিস ট্র্যাক করা হবে। অ্যান্ড অটোমেটিক, তুমি ক্লাসে নাই অটোমেটিক তোমার ফোন যাবে বা নোটিফিকেশন যাবে কি কেন হয় নাই বা এরকম, মানে তুমি যদি ক্লাস না করো তোমার একটা জবাবদিহি করতে হবে। মানে নর্মালি কি হয়, স্কুলে যেমন না গেলে একটা আবেদন জমা দিতে হয় না, অ্যাপ্লিকেশন করতে হয় না, তখন ওই ক্লাসগুলোতে এটাই হবে। তুমি যদি একটা ক্লাসে না করো, না আসো, তোমার কারণ দেখাইতে হবে কেন করো নি, কারণটা অবশ্যই ভ্যালিড হতে হবে, এন্ড কারণটা ভ্যালিড না হলে বাসায় ফোন দেয়, এরকম একটা সিস্টেম। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপার। সো আরো অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা হয়েছে, এটা জাস্ট একটা প্ল্যান, আরো অনেকগুলো প্ল্যান নিয়ে আলোচনা হয়েছে। যাই হোক, তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আরো অনেক জিনিস নিয়ে আসার অ্যান্ড কোলাবোরেশনে কিছু কাজ করার, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা এইভাবেই দেখি আগানোর চেষ্টা করবো। তো তাহলে সবাইকে আজকে আল্লাহ হাফেজ, অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ।